হ্যালো স্টুডেন্ট, আমি অমিত তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে ক্লাস 12-এ পড়ছো এবং যারা সেমিস্টার 4 নিয়ে পড়ছো কমার্সে, তাদের একটা সাবজেক্ট হলো বিজনেস স্টাডি। তো বিজনেস স্টাডি সেম 4-এর চ্যাপ্টার 11 অর্থাৎ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এই চ্যাপ্টারটা আমি তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে খুব সুন্দরভাবে বোঝাতে চলেছি। যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক দিতে ভুলো না, কমেন্টস করে জানিও কেমন হলো। আর এই বড় বড় যে কোশ্চেনগুলো আসবে সেটা কিন্তু তোমাকে কিন্তু লিখতে হবে, ডেসক্রাইব করতে হবে। তাহলে সেখানে কিছু শর্ট ফর্ম তুমি যদি জানো তাহলে সেটা কিন্তু তোমার লিখতে অনেক সুবিধা হবে। তো যদি এই শর্ট ফর্মটা যদি জানতে চাও তো অতি অবশ্যই আমার ভিডিওতে লাইক করো। যদি 50টা লাইক এসে যায় তাহলে আমি অতি অবশ্যই এই শর্টকাট কিটা এই ভিডিও ডেসক্রিপশন লিঙ্কে আমি গিয়ে ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেখান থেকে ট্রিক্সটাকে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তো চলো দেরি না করে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। দেখো, চ্যাপ্টারের নাম হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অর্থাৎ ফাইন্যান্সিয়াল কথার অর্থ কি। তোমাকে ভাবতে হবে আর্থিক কথার অর্থ কি। একটা ব্যবসা করতে গেলে, একটা বিজনেস করতে গেলে সেখানে কি হয়, টাকার দরকার লাগে। উইদাউট মানি কখনো কিন্তু ব্যবসা করা পসিবল নয়। তোমরা প্রত্যেকেই জানো যে টাকা ছাড়া ব্যবসা শুরু করবো কিভাবে। তাহলে সেই ব্যবসার থেকে যে টাকাটা যে দরকার, ব্যবসাটা করতে গেলে যে টাকাটা দরকার, সেই টাকাটা আজকে কোথা থেকে ব্যবসা নেবে। কেন আজকে মালিকের কাছ থেকে পুরো টাকাটা তো আসতে নাও পারে, মালিকের কাছে অত টাকা থাকা পসিবল নয়। কেন যত বড় বড় বিজনেসম্যান আছে তাদের তো নিজের পার্সোনাল ওন ফান্ডস অত তো নেই। তাহলে সেক্ষেত্রে কত ইকুইটি শেয়ার থেকে নেবে, কতটা প্রেফারেন্স শেয়ার থেকে নেবে, কতটা ডিবেঞ্চার্স থেকে নেবে, কতটা ব্যাংক লোন করবে, কতটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে টাকাটা তুলবে, সেই টাকাটা দিয়ে কতটা ফিক্স অ্যাসেটে লাগাবে, কতটা ওয়ার্কিং ক্যাপিটালের জন্য ইউজ করবে। তো এই যে ডিসিশন নেওয়াটা, ঠিক আছে, সেটাই হলো কিন্তু ন্যায় হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। অর্থাৎ টাকা কোথা থেকে জোগাড় হবে, প্রকিউরমেন্ট অফ ফান্ড, অর্থাৎ টাকা কোথা থেকে জোগাড় করব, সেই টাকাটা কোথায় ইউজ করব, কি কি ভাবে খরচা করব, এবং যখন প্রফিট হবে সেই প্রফিটের টাকাটা শেয়ার হোল্ডারদেরকে কতটা অ্যাজ আ ডিভিডেন্ড দিয়ে দেবো, বা মালিক পক্ষকে কতটা ডিভিডেন্ড দিয়ে দেবো, আর কত টাকাটা ওই প্রফিট থেকে বাঁচিয়ে রাখবো। এটাই হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। অর্থাৎ ম্যানেজমেন্টের কাজ হলো ম্যানেজ করা। এখানে কি ম্যানেজ করছে, এখানে হচ্ছে টাকা পয়সা, অর্থাৎ আর্থিক অর্থটাকে ম্যানেজ করছে। যে প্রপার চিপার, যেখান থেকে সস্তায় টাকা পাওয়া যাবে সেখান থেকে টাকাটাকে নিয়ে আসা, সেখান থেকে টাকাটাকে প্রকিউরমেন্ট করা, রাইজিং করা, সেই টাকাটাকে প্রপার প্রজেক্টে কাজে লাগানো, অর্থাৎ যে প্রজেক্টটা রিটার্ন বেশি দেবে সেই প্রজেক্টে ইনভেস্ট করা, এবং প্রফিট হলে সেই প্রফিটটা কতটা মালিক ঘরে নিয়ে যাবে আর কতটা ব্যবসায় রেখে দেবে ফর ফিউচার গ্রোথের জন্য, এই ডিসিশনটাও কে নেয়, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। তো দেখো, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টে যদি কনসেপ্টে আসি তাহলে সেখানে কি হয়, ম্যানেজমেন্টের কাজ আমরা পড়েছিলাম, মনে করে দেখো পডস্কপ। পডস্কপের মধ্যে কি ছিল, প্ল্যানিং, অর্থাৎ টাকা কোথা থেকে আসবে, কোন প্রজেক্টে কাজ করব, ঠিক আছে, সেটাকে প্ল্যান করা, সেটাকে অর্গানাইজ করা, কাদেরকে দিয়ে এই কাজগুলোকে করাবো সেটাকে অর্গানাইজ করা, কাদের হাতেই টাকার দায়িত্বটা দেওয়া হবে, কিভাবে কাজটা চলবে সেটাকে ডাইরেক্টিং করা, এবং এস্টিমেট যেটা করা রয়েছে আর অ্যাকচুয়াল যেটা হলো সেটার মধ্যে কম্পেয়ার করে কেন এস্টিমেট অনুযায়ী কাজ হলো না সেটাকে কন্ট্রোল করা, যাতে ভবিষ্যতে এই প্রবলেমটা না হয়। এটাই হলো ম্যানেজমেন্টের কাজ। কিন্তু এই সমস্ত কাজ, প্ল্যানিং, অর্গানাইজিং, ডাইরেক্টিং, কন্ট্রোলিং, যখন আর্থিক কার্যকলাপের সাথে যুক্ত, অর্থাৎ টাকা পয়সার সাথে যুক্ত, তখনই সেটাকে আমরা বলবো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। ওকে, বলতে পারলাম? তো দেখো, এখানে ওয়ান লাইন তুমি যদি বলতে চাও তাহলে কি, মূল লক্ষ্য হলো অত্যন্ত দক্ষতার সাথে তহবিল অর্থাৎ ফান্ড সংগ্রহ করা এবং তার ব্যবহার নিশ্চিত করা। অর্থাৎ কোথা থেকে টাকাটা নিলে সস্তায় টাকা আসবে আর কোথায় ইনভেস্ট করলে সব থেকে রিটার্ন অন ইনভেস্টমেন্ট বেশি পাওয়া যাবে, সেই ডিসিশন নেওয়াটাই হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কাজ। বলতে পারলাম? নাম্বার 1। নাম্বার 2, দেখো এখানে কিছু কি অ্যাসপেক্টস রয়েছে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কিছু মেন টার্গেট থাকে। আমরা একটু আগেই পেয়ে গেছিলাম সেই টার্গেটগুলো জানতে, তবু আরেকবার দেখে নাও। সেটা হলো ফিক্সড ক্যাপিটাল। তুমি ব্যবসা করতে গেলে তুমি কি করতে হবে, কিছু ল্যান্ড অ্যান্ড বিল্ডিং লাগবে। তুমি যদি লং টার্মের জন্য যদি ব্যবসাটা যদি ভাবো, তুমি যদি ম্যানুফ্যাকচারিং কনসার্ন হও তাহলে তোমার মেশিনারি লাগবে, প্ল্যান্ট লাগবে, ফার্নিচার লাগবে। তাহলে এগুলো হলো কি, ফিক্সড অ্যাসেট। অর্থাৎ ফিক্সড অ্যাসেটের জন্য তোমার কত টাকা ফান্ড লাগবে, ঠিক আছে, দীর্ঘমেয়াদী। কেন ফিক্স অ্যাসেট লং টার্মের জন্য তুমি নিচ্ছ, শর্ট টার্মের জন্য নয়, যেগুলোকে তুমি রিসেল করবে না। তো সেটাকে কি বলি আমরা, দীর্ঘমেয়াদী। অর্থাৎ লং টার্মের জন্য তোমাকে কি করতে হবে, কিছু অ্যাসেটস তোমাকে পারচেস করতে হবে, ফিক্স অ্যাসেটস। তাহলে ফিক্স অ্যাসেট পারচেস করার জন্য তোমার কত টাকা ফান্ড দরকার সেটাকে ফাইন্ড আউট করা, সেটাই হলো কিন্তু দীর্ঘমেয়াদী বিনিয়োগ নির্ধারণ করা, বা ফিক্স ক্যাপিটাল তোমার কতটা লাগবে সেটাকে খুঁজে বার করা। নাম্বার 1। নাম্বার 2, তুমি যখন মূলধনটা সংগ্রহ করবে সেখানে দু রকম ভাবে তুমি মূলধনটাকে সংগ্রহ করতে পারো। একটা হচ্ছে ওনার্স ফান্ড, অর্থাৎ মালিকের টাকা, যেটা তোমরা বিজনেস স্টাডিতে সেমিস্টার 2-তে পড়ে এসেছিলে। ওনার্স ফান্ডকে আমরা দুভাগে ভাগ করতাম। একটা হলো মালিকের নিজস্ব টাকা, যেটা ইকুইটি শেয়ারের মাধ্যমে, প্রেফারেন্স শেয়ারের মাধ্যমে মালিক দিয়ে থাকে। আর একটা হলো রিটেন আর্নিংস, অর্থাৎ অ্যাকুমুলেটেড প্রফিট, অর্থাৎ যে প্রফিটটা মালিক ঘরে না নিয়ে গিয়ে ব্যবসায় রেখে দেয় অ্যাজ আ রিজার্ভ, ভবিষ্যতে যাতে ওটাকে কাজে লাগাতে পারে, সেটাকেই অ্যাকুমুলেটেড প্রফিট বলা হয়।
তাহলে এই দুটো হলো ওনার্স ক্যাপিটাল। তো তুমি কত টাকা ওনার্স ক্যাপিটাল রাখতে চাইছো আর কত টাকা তুমি ডিবেঞ্চার্স ইস্যু করে বা ব্যাংক লোন করে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে বা পাবলিক ডিপোজিটস থেকে তুমি নিতে চাইছো, সেটাই হলো ডেপ্ট। অর্থাৎ মালিকের কত টাকা থাকবে আর তুমি লোন কত টাকা করবে বা বড় কত টাকা করবে, সেটাই হলো ওনার্স ডেপ্ট রেশিও। বলতে পারলাম? তো এই রেশিওটাকে বার করা যাতে পারফেক্ট হয়, যাতে ব্যালেন্স হয়। বলতে পারলাম? ওয়ার্কিং ক্যাপিটাল, আমাদের ব্যবসা করতে গেলে রেগুলার বেসিসে খরচা থাকবে। কেন? র মেটেরিয়ালস রেগুলার আমাদেরকে কিনতে হবে, ঠিক আছে, স্যালারি বা ওয়েজেস পেমেন্ট করতে হবে, ঠিক আছে, রেন্ট পেমেন্ট করতে হবে, ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে হবে। তার জন্য আমাদের কি দরকার? টাকার দরকার লাগবে। সেই টাকাটাকে কি বলা হয়? ওয়ার্কিং ক্যাপিটাল। অর্থাৎ ডে টু ডে লাইফের জন্য যে টাকাটা দরকার লাগে, সেটাকে কি বলছে? ব্যবসাটাকে চালানোর জন্য, কন্টিনিউ রাখার জন্য, সেটাকেই বলা হয় ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে সেটা কত টাকা দরকার, সেটাকে বার করে। সেটা কে বার করে? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। বলতে পারলাম? আর লাস্ট ওয়ান হলো কি? লভ্যাংশ বন্টন। অর্থাৎ তুমি যে ডিভিডেন্ডটা ব্যবসা মানুষ করে কেন? লাভের আশায়। তাহলে লাভের যে টাকাটা হলো, সেখান থেকে তুমি শেয়ার হোল্ডারকে কতটা ডিভিডেন্ড দেবে এবং কতটা ভবিষ্যতের জন্য তুমি সঞ্চয় করবে, ঠিক আছে, রিটেন আর্নিংস করবে, এই ডিসিশনটাও কে নেয়? ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। যদি বুঝতে প্রবলেম হয়, একটু ভিডিওটাকে পজ করে পেছনে গিয়ে আরেকবার শোনো। আশা করি তুমি পয়েন্ট ওয়াইজ এবং আমার এই নোটসটা তুমি যদি পড়ো একদম সুন্দর বাংলা ভাষায় এবং ইংলিশে, আমি কিন্তু তোমাদের জন্য তুলে ধরলাম। তোমরা এটা পড়লেই কিন্তু বুঝে যাবে, ঠিক আছে। একটু নোটসটাকে সামনে রেখে পড়ো, তাহলে আশা করি তোমাদের কাছে বুঝতে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো দেখো, এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের রোল। অর্থাৎ ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের কি রোল আছে বা কি ইম্পর্টেন্স, মানে গুরুত্ব বা ভূমিকা কি আছে। নাম্বার ওয়ান, ব্যবসার সাইজ। অর্থাৎ ব্যবসাটা লার্জ স্কেল হবে না মিড স্কেল হবে না স্মল স্কেল হবে, সেটা ডিপেন্ড করে যে তুমি কত টাকা প্রকিউরমেন্ট করতে পারছো, কত টাকা তুমি মার্কেট থেকে তুলে আনতে পারছো, বা মালিকের কত টাকা আছে সেটার উপর। তাহলে এই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কি করে ডিসাইড করে যে আমার কাছে কত টাকা আসবে, ফান্ডিং কত টাকার হচ্ছে, তাহলে আমার ব্যবসার সাইজটা কি হবে সেটাকে ডিপেন্ড করে। নাম্বার ওয়ান। নাম্বার টু, ফিক্স অ্যাসেটস। কত টাকা আমি ফিক্স অ্যাসেটসের জন্য ইনভেস্ট করবো, ফিক্স ক্যাপিটাল আমার কত লাগবে, সেটাকেও কিন্তু ফাইনালাইজ করে। বলতে পারলাম? নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা যখন ব্যালেন্স শিট করেছিলাম ক্লাস 11, তোমাদের মনে আছে ফিক্স অ্যাসেটের পর কি আসে? কারেন্ট অ্যাসেটস। অর্থাৎ কারেন্ট অ্যাসেটসে তুমি কত টাকা ইনভেস্ট করবে। তুমি বলে স্যার কারেন্ট অ্যাসেটসে ইনভেস্ট করতে হয়, হ্যাঁ। তুমি হাতে কত টাকা ক্যাশ ইন হ্যান্ড রাখবে, তুমি ক্রেডিট পলিসি কি নিচ্ছ। তুমি বলে স্যার ক্রেডিট পলিসি কার জন্য? ডেটার্সদের জন্য। মনে করে দেখো, তুমি ডেটার্সকে কি করলে? ধারে মাল বিক্রি করলে। ডেটার্সকে তুমি কি হলে? লিবারেল। লিবারেল মানে কি? তুমি মনে করলে ঠিক আছে, যারা কম্পিটিটর রয়েছে তারা কি করে? তারা ডেটার্সদেরকে 2 মাসে ধারে মাল বিক্রি করে, ঠিক আছে। আমি ওদেরকে অফার দেবো যে তোমাকে 6 মাস পর আমাকে টাকা দিতে হবে। তাহলে তুমি কি হয়ে গেলে? এখানে লিবারেল হয়ে গেলে। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে? তুমি ওদেরকে আরো ক্রেডিট ডেজ বেশি অ্যালাউ করছো। তার ফলে কি হচ্ছে? তোমার কাছে ক্যাশ টাকাটা কম আসবে। তাহলে তোমার নিজের অর্থের পরিমাণটা, যোগানটাকে, ব্যবসাটাকে চালিয়ে নেওয়ার জন্য তোমাকে বেশি রাখতে হবে। তাহলে সেটাকে কি বলা হয়? ক্রেডিট পলিসি। অর্থাৎ তুমি যত ক্রেডিট ডেজ বেশি দেবে, তত তোমার ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগবে। আর তুমি যদি ধারে যদি মাল বিক্রি না করে তুমি যদি ক্যাশে মাল সেল করো বা খুব তাড়াতাড়ি যদি ডেটার্সের কাছ থেকে টাকাটা নিয়ে নাও, তাহলে তার ফলে কি হবে? তোমার ওয়ার্কিং ক্যাপিটালটা কম লাগবে। তাহলে সেটা তুমি কত টাকা রাখতে চাইছো? তুমি ইনভেন্টরিজ অর্থাৎ স্টকে তুমি কত টাকা স্টক ইন হ্যান্ড রাখতে চাইছো। অর্থাৎ যেগুলো আমরা কারেন্ট অ্যাসেটসে যে আইটেমসগুলো পড়তাম, বিলস রিসিভেবল কত টাকা থাকবে, ডেটার্স কত টাকা রাখতে চাইছো, ক্যাশ কত টাকা রাখতে চাইছো, ব্যাংকে কত টাকা রাখতে চাইছো, বলতে পারলাম? কত টাকা তুমি প্রিপেড এক্সপেন্সেস করতে চাইছো, এই অ্যামাউন্টটাকে ফাইনালাইজ করা এবং কারেন্ট অ্যাসেটসে কত টাকা তুমি ইনভেস্টমেন্ট করবে, এটাও কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এই ডিসিশনটা নিয়ে থাকে। পিরিয়ড অফ ফাইন্যান্সিং, অর্থাৎ তুমি যে টাকাটাকে নিচ্ছ সেটা তুমি কোন খাতে ইউজ করবে। যদি তোমার মনে হয় যে আমার লং টার্মে আমি ইউজ করবো, তাহলে লং টার্ম থেকে কি হচ্ছে? ফিক্স ক্যাপিটালের জন্য তোমার লং টার্ম ইনভেস্টমেন্ট দরকার, তাহলে তুমি শেয়ার ডিবেঞ্চার্স ইস্যু করবে। আর তোমার যদি মনে হয় যে না, আমাকে ওয়ার্কিং ক্যাপিটালের জন্য দরকার, অর্থাৎ রেগুলার খরচার জন্য দরকার, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবে? শর্ট টার্ম লোন নেবে। বলতে পারলাম? তাহলে সেটা হচ্ছে কি, তুমি টার্মের উপর ডিপেন্ড করছে যে তুমি কত দিনের জন্য রাখতে চাই। তুমি যদি লং টার্ম চাও, তাহলে তোমাকে লং টার্ম অনুযায়ী তাহলে শেয়ার ডিবেঞ্চার্স প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে হবে। আর তুমি যদি শর্ট টার্মের জন্য যদি চাও, তাহলে তোমাকে ব্যাংক লোন, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, এখান থেকে তোমাকে লোন নিতে হবে। বলতে পারলাম? তো দ্যাট ইজ ডিপেন্ড করছে পিরিয়ডের ওপরও, ঠিক আছে। ফিক্সিং ডেপ্ট অ্যান্ড ইকুইটি রেশিও, এটা তো একটু আগেই তোমাকে বললাম যে ফান্ড দুটো তরফ থেকে ব্যবসায় আসে। একটা হলো মালিক যে টাকাটা দেয়, সেটা হলো কি ওনার্স ক্যাপিটাল। আর যেটা বড় ক্যাপিটাল কাকে বলে? যেটা তুমি বাইরে থেকে এক্সটার্নাল থেকে তুমি যেটা ধার করে নিয়ে আসছো। তো সেটার মধ্যে একটা রেশিও, একটা সামঞ্জস্য থাকা দরকার। তুমি যদি মনে করো মালিকের টাকাটাই বেশি, তাহলে সেক্ষেত্রে কি হবে? মালিকের যে ডিভিডেন্ডটা যেটা দিতে হবে, শেয়ার হোল্ডারদেরকে যে ডিভিডেন্ডটা দিতে হবে, সেটা কিন্তু ট্যাক্স থেকে বাদ যায় না। অর্থাৎ এটাকে কি বলা হয়? অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। অর্থাৎ প্রফিট অ্যান্ড লস বেরিয়ে যাওয়ার পর, ট্যাক্স দিয়ে দেওয়ার পর, আফটার ট্যাক্স পেমেন্ট করে দেওয়ার পর ডিভিডেন্ড দেওয়া হয়। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? ডিভিডেন্ডটা ব্যবসার খরচা হিসাবে তুমি দেখাতে পারছো না,
সেটার উপরে ট্যাক্স চলে যাচ্ছে তোমার। কিন্তু তুমি যদি মনে করো না আমাকে ট্যাক্স সেভ করতে হবে, তাহলে তুমি কি করবে, তুমি ডেপ্টটা একটু বেশি করে নেবে। কেন ডেপ্ট নিলে মানে তুমি যদি বড় করো, ক্যাপিটাল যদি বড় করো মানে ধার করো ডিবেঞ্চার্স থেকে, ব্যাংক লোন থেকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে, তাহলে তোমাকে তার এগেনস্টে কি করতে হয়, ইন্টারেস্ট দিতে হয়। আর ইন্টারেস্ট আমরা প্রফিট অ্যান্ড লসে অ্যাজ আ খরচা হিসাবে দেখাতে পারি, বলতে পারলাম। তাহলে সেটা কি হবে, প্রফিট থেকে বাদ যাবে। প্রফিট থেকে বাদ গেলে কি হবে, তোমার প্রফিটটা কম হবে। প্রফিট কম হলে তোমাকে ট্যাক্সটা কম দিতে হবে। এদিকে আবার কি হলো, যারা বড়োয়ার তাদের কাছ থেকে তোমার টাকাটাও চলে এলো। ঠিক আছে, তো এটা তোমাকে কিন্তু প্ল্যান করে করতে হবে। খুব বেশি আবার লোন নিয়ে নিলেও তোমার ক্যাশ ফ্লো নেই, মানে ক্যাশ ইনফ্লো নেই, সেখানে কিন্তু তোমাকে লোন রিপেও করতে হবে, তোমাকে টাকা কিন্তু শোধ করতে হবে। মালিকের টাকা কিন্তু কোনোদিন শোধ করতে হয় না। মালিকের কাছ থেকে তুমি যে টাকাটা নিচ্ছ সেটা কিন্তু আজ জন্ম মানে যতদিন কোম্পানি বেঁচে রয়েছে তোমাকে কিন্তু টাকা শোধ করতে হবে না। কোনো বাধ্যবাধকতা নেই যে তোমাকে ফিক্স এত পার্সেন্ট ডিভিডেন্ড দিতেই হবে। কিন্তু তুমি যদি ধার করো সেখানে কিন্তু একটা সার্টেন টাইমের পর তোমাকে কিন্তু ডেটটা পুরো অ্যামাউন্টটা রিপেমেন্ট করতে হবে এবং ইন্টারেস্টটাও কিন্তু রেগুলারলি তোমাকে পেমেন্ট করে করে যেতে হবে, নাহলে কিন্তু সেক্ষেত্রে তোমার এগেনস্টে কিন্তু লিগাল অ্যাকশন হবে, বলতে পারলাম। তাহলে এটার একটা পারফেক্ট ব্যালেন্স হওয়া উচিত যে কতটা ওনার্স ফান্ড হবে, কতটা ডেপ্ট হবে। তো এটাকে কি বলা হয়, ডেপ্ট টু ইকুইটি রেশিও, বলতে পারলাম। এটাকে তোমাকে ফিক্স করতে হবে। এবং প্রফিট অ্যান্ড লসের আইটেম যেটা আমি একটু আগেই বললাম যে ইন্টারেস্ট, ডেপ্রিসিয়েশন, এগুলো যদি তুমি যদি দেখাও তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে তোমার খরচাটা বেশি হয়ে যাবে। খরচা বেশি হয়ে গেলে প্রফিটটা কম দেখাবে। তো এই যে তুমি কত টাকার অ্যাসেট কিনলে তার উপরে ডেপ্রিসিয়েশন চার্জ করলে তোমার প্রফিটটা কমে যাবে, এই ডিসিশনটাও কে নিচ্ছে বলো তো, ফাইন্যান্সিয়াল ম্যানেজার। ওকে, বলতে পারলাম। তাহলে এই পয়েন্টগুলো সবাই তোমাদের মনে থেকে যাবে। এবার তুমি বলবে স্যার এই পয়েন্টগুলো তো বুঝিয়ে দিলেন, আমার মাথায় ঢুকে গেল, কিন্তু পরীক্ষার সময় গিয়ে লিখবো কি করে। দেখো এটার জন্য আমি একটা শর্টকাট ট্রিক্স বলছি, শুধু আমি এই পয়েন্ট নাম্বার 1 জন্যই বলবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ আমাকে ভিডিওতে লাইক দাও। যদি 50টা লাইক এসে যায় তাহলে এবং কমেন্টস যদি এসে যায় 50টা, তাহলে অতি অবশ্যই আমি কিন্তু কোর্সটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো, বলতে পারলাম। তাহলে প্রত্যেকটা কোর্সে তোমরা কোড ওয়াইজ মনে রাখতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে আমি কি লিখেছি, কোডটা হলো সাউথ মানে এস মানে কি হয়ে গেল, সাইজ, বলতে পারলাম। এ মানে হলো অ্যামাউন্ট, সাউথ আফ্রিকা দেরকে পোর্টিয়াস বলা হয়, বলতে পারলাম। যেরকম আমাদের ইন্ডিয়াদেরকে ইন্ডিয়ানস বলা হয়, বলতে পারলাম, সেরকম সাউথ আফ্রিকাদেরকে পোর্টিয়াস বলা হয়, বলতে পারলাম। তাহলে কি হলো, সাউথ আফ্রিকা প্রোটিয়ার্স মানে সাউথ আফ্রিকারই হলো প্রোটিয়ার্স। ঠিক আছে, ফিক্সিং মানে কি, ওরা ম্যাচ ফিক্সিং করেছিল। তোমরা জানবে হান্সি কোর্নিয়া বলে সাউথ আফ্রিকার একজন প্রাক্তন ক্যাপ্টেন ছিল, ঠিক আছে, মারা গেছে প্লেন ক্র্যাশে। ঠিক আছে, সেটাও কিন্তু একটা ডাউট স্টোরি রয়েছে। ঠিক আছে, ওই প্লেন ক্র্যাশটা কিন্তু মানে আমি জানি না ওটা দুর্ঘটনা না ওটা ইচ্ছাকৃত, তো ওনাকে মেরে দেওয়া হয় কেন, উনি ম্যাচ ফিক্সিং এ অনেক কিছু জানতেন, উনি মেন মাথা ছিলেন। ঠিক আছে, তো সাউথ আফ্রিকার পোর্টিয়াস ওরা কি করতো, ম্যাচ ফিক্সিং করতো। কোথায়, আমি এখানে মনে রাখার জন্য লিখেছি ইন আইপিএল। আই মানে হলো আইটেম, পি মানে হলো প্রফিট অ্যান্ড লস, তাহলে প্রফিট অ্যান্ড লসের আইটেম। তাহলে তুমি দেখো এখান থেকে পেয়ে যাচ্ছ সাউথ মানে হলো সাইজ। ঠিক আছে, সাইজটাকে সিলেক্ট করছে যে ব্যবসার সাইজ কি হবে। ঠিক আছে, অ্যামাউন্ট, কারেন্ট অ্যাসেটসে কত অ্যামাউন্ট তুমি ইনভেস্ট করবে, তাহলে সাউথ আফ্রিকা। প্রোটিয়াস মানে পিরিয়ড, তুমি কত দিনের জন্য লোন নিতে চাইছো, পিরিয়ডটা লং টার্ম না শর্ট টার্ম। ফিক্সিং মানে তুমি ডেপ্ট ইকুইটি রেশিও কতটা রাখতে চাইছো সেটা তোমাকে ফিক্স করতে হবে। ইন আইপিএল মানে হলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের আইটেম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো, টিক্সটাও ভালো লেগেছে। তাহলে দেখো এটা দিয়ে তোমরা কি করতে পারবে, এই 5খানা পয়েন্ট তোমরা মনে রেখে দিতে পারবে, সাউথ আফ্রিকা, প্রোটিয়াস, ফিক্সিং, আইপিএল, বলতে পারলাম। তো চলো আমরা পরের পয়েন্টটা দেখে নিই। তো দেখো পরে যে পয়েন্টটা রয়েছে সেটা হলো আর্থিক ব্যবস্থাপনার উদ্দেশ্য অর্থাৎ অবজেক্টিভস কি, সবার আগে যেটা মাথায় রাখবে জানো তো, মেন যেটা টার্গেট হয়, দেখো আমি এখানে বইতে পেলাম না দেখতে, তবু তোমাদেরকে আমি বলছি, মেন টার্গেট হয় কি বলতো, ম্যাক্সিমাম ডিভিডেন্ড দেওয়া শেয়ার হোল্ডারদেরকে। তুমি বলে স্যার কেন, স্যার শেয়ার হোল্ডার মানে তো মালিক, তাহলে মালিক স্যার বেশি বেশি টাকা নিয়ে নেবে এর জন্য স্যার মেন টার্গেট থাকে, তা নয়। ঠান্ডা মাথায় বোঝো, যে শেয়ার হোল্ডার হয় সে ঠিক, সে হলো ওনার্স। এই ওনার্সরা কখন ডিভিডেন্ড পায় বলতো, সমস্ত খরচা এবং আউটসাইড লাইবিলিটি এবং ডেপ্ট পেমেন্ট করার পর যে টাকাটা থাকে, যদি টাকা বাঁচে তবেই ডিভিডেন্ড পাবে, যদি টাকা না বাঁচে তাহলে কিন্তু ডিভিডেন্ড পাবে না। এবার তুমি ভেবে দেখো, যদি প্রচুর টাকা বেঁচে গেল সমস্ত খরচা বাদ দেওয়ার পর প্রফিট থেকে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড পেলো, তার মানে অটোমেটিক তুমি ভেবে দেখো, তাহলে যারা আউটসাইডার বা যারা ধরো কি বলবো টাকা ধার দিয়েছে তারা সবাই বেনিফিট হলো। ডেটাস ক্রেডিটার সবাই, মানে আজকে দেখো সবাই খুশি থাকবে। তাহলে তুমি বলবে স্যার কিভাবে, দেখো ক্রেডিটার্সকে ধরো আমাকে টাইম অনুযায়ী পেমেন্ট করতে হবে, সেও আউটসাইড লাইবিলিটি, তারও পেমেন্ট হয়েছে। তুমি যার কাছ থেকে ডিবেঞ্চার হোল্ডারদেরকে তুমি ইন্টারেস্ট পেমেন্ট করেছো, ঠিক আছে, তুমি ব্যাংকে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে তুমি লোন ইএমআই ঠিকঠাকভাবে পেমেন্ট করেছো উইথ ইন্টারেস্ট, দেওয়ার পর টাকাটা যেটা বাঁচবে দ্যাট ইজ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট। মানে প্রফিটটা অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট মানে তোমার ট্যাক্স ফ্যাক্স সব দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটা থেকে ডিভিডেন্ড দেওয়া হয়। তার মানে তুমি শেয়ার হোল্ডারদেরকে বেশি বেশি ডিভিডেন্ড দিচ্ছ, তার মানে কি সবাই খুশি, গভর্নমেন্ট থেকে শুরু করে সবাই।
কারণ গভর্নমেন্টের যে ট্যাক্স বা বড়োয়াসদের যে ইন্টারেস্ট সেটা কি হলো, চার্জ অ্যাগেন্স্ট প্রফিট। চার্জ অ্যাগেন্স্ট প্রফিট মানে তোমার প্রফিট হোক বা লস হোক, তোমাকে প্রফিট অ্যান্ড লসে আগে ওগুলোকে দেখাতে হবে, ওই খরচাগুলো তোমাকে আনতে হবে। আনার পর তোমার যদি লস হয় লস, আর তোমার যদি লাভ হয় লাভ। বলতে পারলাম? কিন্তু ডিভিডেন্ড কি হয়? ডিভিডেন্ড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, মানে তোমার সমস্ত খরচা বাদ দেওয়ার পর যে প্রফিটটা থাকবে তারপর ডিভিডেন্ড দেওয়া হয়। বলতে পারলাম? সেখানে যদি তুমি বেশি বেশি যদি ডিভিডেন্ড দিতে পারো, তাহলে সেক্ষেত্রে কি হবে, শেয়ার হোল্ডাররাও খুশি থাকবে, যারা মালিক তারা এই রিস্কেই তো দেয়। কেন আজকে দেখো শেয়ার হোল্ডাররা জানে তাদের টাকা কোনোদিন তারা ফেরত পাবে না, এটা হচ্ছে পার্মানেন্ট ক্যাপিটাল হয়ে যায়। বলতে পারলাম? দ্যাট ইজ কল্ড ফিক্সড ক্যাপিটাল। তার জন্য এই টাকাটা দিয়ে ফিক্সড অ্যাসেট পারচেস করা হয়, এবং ডিভিডেন্ড যে পাবেই তার কোনো গ্যারান্টি নেই। বলতে পারলাম? কোম্পানি ধরো প্রচুর টাকা প্রফিট করলো, সে বললো না আমার ফিউচার গ্রোথের জন্য আমি রিটেন আর্নিংস করে রাখবো, আমি পয়সা মজুত করে রাখবো, না আমার দিতে পারে। বলতে পারলাম? কিন্তু হলেও সে যদি টাকা পায়, ডিভিডেন্ড পায়, তার মানে সমস্ত যারা সেক্টরগুলো রয়েছে, মানে গভর্নমেন্ট বলো বা আউটসাইড লাইবিলিটি বলো, তারা সবাই খুশি থাকবে, তাই না? তো দ্যাট ইজ হচ্ছে প্রফিট ম্যাক্সিমাইজেশন করা, এটা হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের প্রধান উদ্দেশ্য। বলতে পারলাম? ওয়েলথ ম্যাক্সিমাইজেশন করা, অর্থাৎ সম্পত্তি, ঠিক আছে, বাড়বে। সম্পত্তি বাড়বে কিভাবে স্যার? আজকে যদি তাদেরকে যদি ঠিকঠাক যদি মুনাফা হয়, যদি কোম্পানির যদি গ্রোথ হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, কোম্পানির যে বাজার মূল্য আছে মানে শেয়ারের দাম, সেগুলো বাড়বে। তার ফলে কি হবে, শেয়ার হোল্ডারদের মোট সম্পত্তির পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পাবে। বলতে পারলাম? কেন শেয়ারের দামও বাড়বে, কোম্পানি যদি ভালো পারফর্ম করে, মার্কেটে খবর থাকবে যে কোম্পানিটা ভালো প্রফিট করছে, গ্রোথ করছে, নতুন ব্রাঞ্চ খুলছে, নতুন অর্ডার পাচ্ছে, মাল এক্সপোর্ট করছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, শেয়ারের প্রাইস বাড়বে। শেয়ারের প্রাইস বাড়লে কি হবে, যারা শেয়ার হোল্ডার তাদের যে সম্পত্তির যে মূল্য, তাদের যে শেয়ারের যে প্রাইসটা রয়েছে সেটাও বেড়ে যাবে। ইন ফিউচার তারা যখন বিক্রি করবে তখন প্রচুর মুনাফা নিয়ে তারা বিক্রি করতে পারবে। এরপর হচ্ছে দেখো লিকুইডিটি অফ ম্যানেজমেন্ট। সেখানে কি হচ্ছে, ব্যবসার যে দৈনন্দিন যে খরচগুলো আছে সেগুলোকে মেটানোর জন্য সব পর্যাপ্ত টাকা থাকা দরকার, ঠিক আছে। রেন্ট বলো, স্যালারি বলো, বাড়ি ভাড়া বলো, এইগুলো রয়েছে। সলভেন্সি ম্যানেজমেন্ট মানে কি, আজকে দীর্ঘমেয়াদী যে ঋণ যেগুলো রয়েছে সেগুলোর ইএমআই, ঠিক আছে, এবং তাদের টাকা সময় মতন ফেরত দেওয়ার ক্ষমতা রাখতে হবে তোমাকে, সেটাই হলো সলভেন্সি ম্যানেজমেন্ট। বলতে পারলাম? মানে ঋণ পরিশোধের ক্ষমতা। সলভেন্সি ম্যানেজমেন্ট মানে হলো তুমি যে বাইরে থেকে যে এক্সটার্নাল যে তুমি ডেপ্ট নিয়েছো, অর্থাৎ বড় করেছো, ঠিক আছে, ডিভেঞ্চার্স থেকে টাকা তুলেছো, ব্যাংক থেকে টাকা তুলেছো, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে টাকা তুলেছো, সেইগুলোর ইএমআই উইথ ইন্টারেস্ট ঠিকঠাক সময় দিতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে তাদের যখন রিপেমেন্টের সময় আসবে, একটা সময় পর তাদেরকে পুরো টাকাটা ফেরত দিয়ে দিতে হবে, ঠিক আছে, প্রিন্সিপাল অ্যামাউন্টটা, সেটা যেন তোমার থাকার ক্ষমতা থাকে ফেরত দেওয়ার। তো সেটাকেই বলা হয় সলভেন্সি ম্যানেজমেন্ট। বলতে পারলাম? অ্যাসেট ম্যানেজমেন্ট কি, অনেক সময় কি হয়, নতুন নতুন অ্যাসেটস দরকার লাগে, ঠিক আছে, সেই অ্যাসেটসগুলোকে কেনা, সেগুলোকে ঠিকঠাকভাবে ইউজ করা, আর যদি কোনো অ্যাসেটস যদি পুরনো টেকনোলজি হয়ে যায় তাহলে সেগুলোকে বাতিল করে দেওয়া। বলতে পারলাম? করে আবার নতুন অ্যাসেটস নিয়ে আসা, এটাকে কি বলা হয়, অ্যাসেটস ম্যানেজমেন্ট। এই কাজটাও কিন্তু ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করে থাকে। বলতে পারলাম? ক্যাপিটাল স্ট্রাকচার, ডেট ইকুইটি রেশিও এটাকে বার করে, এটা আমি আগের পয়েন্টও বলে এসেছিলাম। আর ডিভিডেন্ড পলিসি কি, এটাও আমি বলে দিয়েছি যে কতটা ডিভিডেন্ড দেবে প্রফিট থেকে আর কতটা ভবিষ্যতে রিটেন করবে ফর ফিউচার গ্রোথের জন্য, সেটাও কিন্তু ক্যাপিটাল ম্যানেজমেন্টের উদ্দেশ্য। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তো এই 7টা পয়েন্টের জন্য একটা ট্রিক্স আছে, খুব সুন্দর। যদি আমি আবার বলছি, এই ট্রিক্সটা যদি জানতে চাও তাহলে সবকটা 7খানা পয়েন্ট তোমার মনে থেকে যাবে, পরীক্ষায় গিয়ে লিখে দিয়ে আসতে পারবে। কিন্তু এই যদি 7টা পয়েন্ট যদি চাও এই ট্রিক্সটা, তাহলে অতি অবশ্যই আমার ভিডিওতে লাইক করতে পারো। তো চলো আমরা চলে যাই পরের টপিকে, সেটা হলো ফাইন্যান্সিয়াল ডিসিশন। ফাইন্যান্সিয়াল ডিসিশন কি, আজকে ম্যানেজারকে ফাইন্যান্সিয়ালি মানে আর্থিকভাবে কিছু ডিসিশন নিতে হয়। কি কি স্যার ডিসিশন নিতে হয়? নাম্বার ওয়ান, ইনভেস্টমেন্ট ডিসিশন, মানে তুমি কোথায়, মানে কত টাকা, তোমার ক্যাপিটাল বাজেট কত হবে। তুমি বলে স্যার ক্যাপিটাল বাজেট মানে হচ্ছে লং টার্ম ফিক্স অ্যাসেট কেনার জন্য যে টাকাটা তুমি রাখবে, ফান্ড কত টাকা দরকার, সেটাকেই বলা হয় ক্যাপিটাল বাজেটিং। বাজেট মানে কি, তুমি আগে থেকে এস্টিমেট করা যে আমার এত টাকা আমি কিনবো, এত টাকা আমার লাগবে। তো লং টার্মের জন্য, ফিক্স অ্যাসেটস কেনার জন্য, দীর্ঘমেয়াদীর জন্য যে তুমি বাজেটটা করছো সেটাকেই বলা হয় ক্যাপিটাল বাজেটিং। বলতে পারলাম? আর ওয়ার্কিং ক্যাপিটাল মানে কি, একটা ব্যবসা চালাতে গেলে দৈনন্দিন যে খরচা লাগবে, রেগুলার যে এক্সপেন্সেস লাগবে, সেটাকে কি বলা হয়, ওয়ার্কিং ক্যাপিটাল। তো তোমাকে ফার্স্ট এই দুটোকে ফাইনাল করতে হবে। নাম্বার টু, তুমি ওনার্স থেকে কত টাকা নেবে আর তুমি বরোড ফান্ড থেকে কত টাকা নেবে, ঠিক আছে, সেই রেশিওটা তোমাকে ফাইনাল করতে হবে। ডেট টু ইকুইটি রেশিও আমরা পড়ে এসেছি। আর ডিভিডেন্ড ডিসিশন কোনটা, যেটা হলো তোমার যে প্রফিট হবে সেই প্রফিট থেকে তুমি শেয়ার হোল্ডারদেরকে কত টাকা তুমি ডিভিডেন্ড দেবে আর তুমি ভবিষ্যতের জন্য কত টাকা রেখে দিতে চাইছো ফর ফিউচার গ্রোথের জন্য, সেটাকে কি বলা হয়, রিটেন আর্নিংস। বলতে পারলাম? তাহলে ফাইন্যান্সিয়াল ডিসিশনে এই প্রোফর্মাটা সুন্দরভাবে একটা স্ক্রিনশট তুলে রেখে দাও, ঠিক আছে, বা যদি নোটসটা চাও তাহলে অতি অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে নোটসটা পিডিএফটা তুমি ডাউনলোড করে নিতে পারো। ওকে, তো চলো তাহলে এখান থেকে আমি বলে দিলাম, এই বিনিয়োগ সিদ্ধান্ত তুমি বুঝে গেলে, অর্থ সংস্থার সিদ্ধান্ত তুমি বুঝে গেলে, আর হচ্ছে লভ্যাংশ সিদ্ধান্ত তুমি বুঝে গেলে। দেখো এই তিনটে সিদ্ধান্ত যেটা আমি মুখে বললাম সেটা এখানে লেখাও আছে নোটসের মধ্যে, ঠিক আছে। তো সবার ফার্স্ট দেখো, এবার আমরা এই প্রত্যেকটা ডিসিশন পড়বো, বলতে পারলাম, এবং প্রত্যেকটা ডিসিশনের মধ্যে ফ্যাক্টরস কাজ করে যে ক্যাপিটাল বাজেটিং তোমার কত হবে, কত হবে,
সেটা কিসের উপর ডিপেন্ড করছে, কি কি ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করছে, বলতে পারলাম। তুমি আজকে ডেপ্ট কত টাকা নেবে সেটা কিসের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে, তুমি কত টাকা ইকুইটি নেবে মার্কেট থেকে সেটা কিসের উপর ডিপেন্ড করছে, তোমার ফিক্স ক্যাপিটাল কত হবে, তোমার ওয়ার্কিং ক্যাপিটাল কত হবে, সেগুলো কি কি ফ্যাক্টরস কাজ করছে সেগুলো কিন্তু আমরা এখানে এবার পড়তে চলেছি, বলতে পারলাম। তো এটাই হলো চ্যাপ্টার, এই পুরো এটাই হলো চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা এটা নিয়ে আলোচনা। তো দেখো ফার্স্ট হচ্ছে ইনভেস্টমেন্ট ডিসিশন। দেখো আমরা ইনভেস্টমেন্ট ডিসিশনে কি পড়েছিলাম, ইনভেস্টমেন্ট ডিসিশনে পড়েছিলাম যে আমি লং টার্ম আর শর্ট টার্মের জন্য আমার কত টাকা দরকার, সেটাকে আমরা বলবো ইনভেস্টমেন্ট ডিসিশন। দেখো এখানে লেখা রয়েছে বিনিয়োগ সিদ্ধান্ত বলতে বোঝায় যে প্রতিষ্ঠানের তহবিল কিভাবে বিভিন্ন সম্পদে বিনিয়োগ করা হবে, বলতে পারলাম, যেখান থেকে যাতে সর্বোচ্চ আয় নিশ্চিত করতে পারি, ঠিক আছে। সেটা এই যে বিনিয়োগের যে সিদ্ধান্ত আছে সেটা কি হতে পারে, দীর্ঘমেয়াদী হতে পারে, স্বল্প মেয়াদী হতে পারে, ঠিক আছে। লং টার্ম হতে পারে, লং টার্মটাকে কি বলছে, মূলধনী বাজেট সিদ্ধান্ত, বলতে পারলাম। আর মূলধনী বাজেট সিদ্ধান্ত মানে হচ্ছে ক্যাপিটাল বাজেটিং ডিসিশন, বলতে পারলাম। এটা হচ্ছে ফর লং টার্ম। লং টার্মে তুমি কি করছো, লং টার্মে টাকাটা তোমার কত টাকা দরকার, কেন সেই টাকাটা দিয়ে তুমি স্থায়ী সম্পত্তি অর্থাৎ ফিক্স অ্যাসেট, জমি, প্ল্যান, যন্ত্রপাতি তুমি ক্রয় করতে পারবে, বলতে পারলাম। নতুন ব্রাঞ্চ ওপেন করতে পারবে, ঠিক আছে, নতুন পণ্য বাজারে আনতে পারবে। তো দ্যাট ইজ হচ্ছে দীর্ঘমেয়াদী। আর স্বল্পমেয়াদী কোনটা, যে তুমি নগদ কত টাকা রাখবে, তুমি হাতে, তুমি ব্যাংকে কত টাকা রাখবে, তুমি স্টকে কত টাকা রাখবে, তুমি দেনাদারকে কতদিনে তুমি ক্রেডিট দেবে, এই সিদ্ধান্তগুলো নিতে গেলে তোমার কি হচ্ছে কার্যকরী কিছু সিদ্ধান্ত বা কার্যকরী মূলধন মানে ওয়ার্কিং ক্যাপিটালে তোমার দরকার হয়। এই ডিসিশনটাকে বলছে স্বল্পমেয়াদী বিনিয়োগের সিদ্ধান্ত, ওকে, বলতে পারলাম। এই যে দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ করবে, তুমি যে দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য যে রাখবে, সেখানে কিছু ফ্যাক্টরস রয়েছে, বলতে পারলাম, যে ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে তোমাকে ডিসিশনটা নিতে হবে যে তুমি দীর্ঘমেয়াদী কত টাকা তুলবে, বা আদৌ দীর্ঘমেয়াদী তুমি তুলবে কিনা, বা ওয়ার্কিং ক্যাপিটাল কত টাকা তুলবে, সেটা ডিপেন্ড করে কিছু ফ্যাক্টরসের উপর। কি কি ফ্যাক্টরস, সেটা হলো ক্যাশ ফ্লো অফ দ্য প্রজেক্ট। যদি তোমার কোম্পানিতে ক্যাশ ইনফ্লো ভালো থাকে, তুমি ধরো ক্যাশ টাকা তোমার প্রত্যেকদিন ভালো সেল হচ্ছে, সেখান থেকে ক্যাশ ইনফ্লো মানে টাকা তোমার ব্যবসায় ভালো আসছে, তাহলে তোমার উচিত হলো সবসময় কি হলো বড় ক্যাপিটাল করা, বলতে পারলাম। কারণ বড় ক্যাপিটাল হলে তুমি সুদও দিতে পারবে এবং যে মেন অ্যামাউন্টটা রয়েছে সেটাও তুমি, মূলধনটাও যেটা তুমি নিচ্ছ মানে বড় করছো যে ক্যাপিটালটা, মূলধনটা, সেটাও তুমি ফেরত দিতে পারবে, বলতে পারলাম। কিন্তু তোমার যদি ক্যাশ ফ্লো যদি ভালো না থাকে, তাহলে তো তুমি তো ডেলি বেসিসে ইন্টারেস্ট দিতে পারবে না, তুমি টাকা তো সময় মতন শোধ করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে আবার কিন্তু দীর্ঘমেয়াদী তোমাকে কিন্তু যেতে হবে, তখন তোমাকে কি করতে হবে, ইকুইটি শেয়ার ইস্যু করতে হবে, বলতে পারলাম। কেন, তাহলে ইকুইটি শেয়ার তোমাকে টাকা কিন্তু ফেরত দেওয়ার কোনো ব্যাপার থাকবে না, বলতে পারলাম। তাহলে সেটা তোমাকে দেখে নিতে হবে। তাহলে এটা হলে তুমি লোনটা করতে গেলে ব্যাংক থেকে, যদি তোমার ক্যাশ ইনফ্লো বেশি থাকে, আর ক্যাশ ইনফ্লো যদি বেশি না হয়, তাহলে তুমি কি করবে, লং টার্মের জন্য যাবে, ঠিক আছে, বলতে পারলাম। নাম্বার ওয়ান, রেট অফ রিটার্ন। রেট অফ রিটার্ন মানে কি, তোমাকে এখানে কম্পেয়ার করতে হবে কস্ট অফ ক্যাপিটাল। তুমি বলে স্যার কস্ট অফ ক্যাপিটাল মানে, ধরো তুমি ব্যবসায় 5 লাখ টাকা ধার করেছো, করে তুমি ব্যবসায় লাগিয়েছো, তুমি 10% তোমাকে সুদ দিতে হবে, তাহলে তোমাকে বছরে কত টাকা দিতে হচ্ছে, 50,000 টাকা। আর তুমি যে প্রজেক্টে ইনভেস্ট করেছো সেখান থেকে তুমি রিটার্ন অন ইনভেস্টমেন্ট মানে ইনভেস্টমেন্ট থেকে তুমি রিটার্ন পাচ্ছ 5 লাখ টাকার উপর 20% মানে 1 লাখ টাকা। তুমি বলবে স্যার এই প্রজেক্টটা ডান, স্যার এই প্রজেক্টটাই বেস্ট। ঠিক, কেন এই প্রজেক্টটা বেস্ট, কারণ এখানে হচ্ছে ROI, ROI মানে হলো রিটার্ন অন ইনভেস্টমেন্ট গ্রেটার দ্যান COC, তার মানে হলো কস্ট অফ ক্যাপিটাল। অর্থাৎ তোমার ক্যাপিটালের পেছনে যা খরচা হচ্ছে তার থেকে তুমি ডাবল রিটার্ন পাচ্ছ, বলতে পারলাম। তাহলে এই প্রজেক্টে তুমি ইয়েস করবে। তুমি বলে স্যার 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 দাঁড়ান দাঁড়ান, আমি স্যার আমার বাবার না প্রচুর টাকা আছে, এই 5 লাখ টাকা আমি না ব্যাংক লোন নেবো না, এটা স্যার আমি আমার বাবার কাছ থেকে নেবো, তাহলে তো স্যার আমার COC মানে কস্ট অফ ক্যাপিটাল তাহলে 0। তাহলে স্যার আমি যে পার্সেন্টেজে রিটার্ন পাই না কেন সেটাই আমার লাভ। ভুল কথা, তোমার বাবার 5 লাখ টাকাটা তুমি যদি ব্যাংকে রাখতে, আর ব্যাংক যদি বছরে 8% যদি দেয়, তাহলে বছরে কত হতো, 5 40,000 টাকা তোমার বাবার ঘরে ঢুকতো। তাহলে সেক্ষেত্রে কস্ট অফ ক্যাপিটাল কত হতো, 40,000 টাকা। আর তুমি ব্যবসায় ধরো হেডেক রিস্ক নিয়ে তুমি একটা প্রজেক্টে ইনভেস্ট করেছো, সেখানে তুমি পাচ্ছ 45,000 টাকা, ঠিক আছে, বছরে। তাহলে 40,000 টাকা ব্যাংকে উইদাউট টেনশন ফ্রি, উইদাউট এনি রিস্ক, ঝুঁকি ছাড়া তুমি পেয়ে যাচ্ছ। আর তুমি ঝুঁকি রিস্ক খরচা নিয়ে, ঠিক আছে, মেরে কেটে খেটে তুমি 45,000 টাকা বছরে পাচ্ছ। তাহলে সেই প্রজেক্টে কি তুমি ইনভেস্ট করতে চাইবে? তাহলে অতি অবশ্যই মাথায় রাখো, এটা না অনেক স্টুডেন্ট বা অনেক টিচাররা বলে না না কস্ট অফ ক্যাপিটাল সবসময় থাকে না, কস্ট অফ ক্যাপিটাল অনেক সময় 0 হয়, তুমি বলবে মনে মনে ছেড়ে দাও। তো যেখানে মাথায় রাখো সেটা হলো কি, যে আজকে কস্ট অফ ক্যাপিটাল কখনো 0 হতে পারে না, ঠিক আছে, বলতে পারলাম। আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট আমাকে কম্পেয়ার করে দেখতে হবে যে আমি যে ক্যাপিটালটা লাগাচ্ছি তার পেছনে যে খরচাটা হচ্ছে দ্যাট ইজ কস্ট অফ ক্যাপিটাল, আর যে রিটার্নটা পাচ্ছি দ্যাট ইজ হচ্ছে রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সেটার মধ্যে কম্পেয়ার করবো। যদি ROI ইজ লোয়ার শুড বি রিজেক্টেড দ্য প্রজেক্ট। যদি ROI দেখো যে কম হচ্ছে, লোয়ার হচ্ছে, কম হচ্ছে, তাহলে প্রজেক্টটা রিজেক্ট করে দাও, বলতে পারলাম। তো দ্যাট ইজ হচ্ছে রেট অফ রিটার্ন।
এরপর কি রয়েছে, ইনভেস্টমেন্ট অন ক্রাইটেরিয়া ইনভলভ। শুধু ইনভেস্ট করতে গেলে এই আরওআই বা সিওসি এগুলো ছাড়াও কিছু আরো জিনিস ফ্যাক্টর থাকে যেগুলোকে কনসিডার করতে হয়। যেরকম ধরো র মেটেরিয়ালস অ্যাভেলেবিলিটি, তোমাকে ধরো অনেক দূর থেকে র মেটেরিয়ালস নিয়ে আসছে, কখনো পাওয়া যায় কখনো পাওয়া যায় না, কোনো ঠিক ঠিকানা নেই, লেবার কোনো ঠিক ঠিকানা নেই, ঠিক আছে, যে সাপ্লায়ার ক্রেডিটার সে ভালো না, ঠিক আছে, এবং রেট অফ রিটার্ন মেথড, পে ব্যাক পিরিয়ড, এগুলো সবটা চেক করতে হয়। এই সবকটা চেক করার পর এগুলো যদি সবকটা যদি ঠিকঠাক থাকে তবেই কিন্তু ক্যাপিটাল বাজেটিং করা উচিত। ক্যাপিটাল বাজেটিং মানে তুমি লং টার্মে ওই প্রজেক্টটাকে অ্যাকসেপ্ট করা উচিত এবং লং টার্ম মানে দীর্ঘমেয়াদী সম্পদে বিনিয়োগ করার সময় এই মানদণ্ডগুলো সব তোমাকে দেখে নিতে হবে, দেখে তারপর তোমাকে ইনভেস্টমেন্ট করতে হবে। ওকে, বলতে পারলাম। রিস্ক ইনভলভ, আজকে যেটা তোমাকে বললাম যে শুধুমাত্র রিটার্নের আশা না নিয়ে তুমি খুব বেশি রিস্ক নিও না, ঠিক আছে। এমন বেশি রিস্ক নিয়ে তুমি কি করলে, ক্যাপিটাল ইনভেস্ট করলে যেখানে তোমার ক্যাপিটালটাই ডুবে গেল, ঠিক আছে, তুমি পেমেন্ট করতে পারলে না, তো এটা কি হয়, কোম্পানি অনেক সময় দেউলিয়া করে দিতে পারে, বলতে পারলাম, বেশি রিস্ক নিলে। তাহলে রিস্কটাও কিন্তু এখানে ম্যাটার করে। আর স্বল্প মেয়াদী বিনিয়োগ, যেটা আমি তোমাকে বললাম যে আজকে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টের যেটা হলো কি, যে রেগুলার চলতি, যে আমাদের রেগুলার একটা ব্যবসা চালাতে গেলে যে টাকাটা দরকার লাগে, সেই ডিসিশন নেওয়াটাই হলো যে তুমি কত টাকা ফান্ডিং নিতে চাইছো, সেটাই হলো স্বল্প মেয়াদী বা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট ডিসিশন। ওকে, ক্লিয়ার? তাহলে বুঝতে পারলাম। তাহলে ডিসিশন কটা হলো, ফাইন্যান্সিয়াল ডিসিশন দুটো। নাম্বার ওয়ান কি ডিসিশন হলো, একটা হলো তুমি লং টার্ম নেবে না শর্ট টার্ম নেবে। লং টার্ম নেওয়ার আগে তোমাকে কি করতে হবে, কিছু পয়েন্টস তোমাকে কনসিডার করতে হবে, কিছু ফ্যাক্টরস আছে, সেই ফ্যাক্টরসগুলো দেখতে হবে। যে ক্যাশ ফ্লো কিরকম, ক্যাশ ফ্লো যদি তোমার কম হয় তাহলে তুমি গো ফর লং টার্ম। তোমার যদি রিটার্ন অফ ইনভেস্টমেন্ট তোমার যদি ভালো হয় তাহলে সেক্ষেত্রে তুমি লং টার্ম লোন ইনভেস্ট করে দাও। তোমার যদি আদার্স যে ক্রাইটেরিয়াগুলো ইনভলভ আছে সেগুলো যদি তোমার পরে থাকে, ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই লং টার্মের জন্য তুমি চলে যাও, তুমি টাকা তোলো, ঠিক আছে, আর ক্যাপিটাল বাজেটিং করো। আর যদি রিস্ক তোমার যদি কম থাকে, ঠিক আছে, তাহলে অতি অবশ্যই তুমি ক্যাপিটাল বাজেটিং করো ফর লং টার্মের জন্য, দীর্ঘমেয়াদী তুমি ফান্ডিংটাকে তোলো, বলতে পারলে। আর স্বল্পমেয়াদী কোনটা, যেটা ডেইলি চলতে গেলে যে টাকাটা লাগছে সেটাই হলো স্বল্পমেয়াদী। সেটা কত টাকা নেবে সেটা দেখতে হবে। আবার খুব তুমি ধরো স্বল্পমেয়াদী হাতে খুব কম টাকা রেখে দিলে, সব টাকাটাই তুমি ফিক্স ক্যাপিটালে লাগিয়ে দিলে, সেটা একটা প্রবলেম। আবার বেশি টাকা রেখে দিলে, ঠিক আছে, তোমার টাকাটা ইউটিলাইজেশনই হলো না, তাহলে সেটাও প্রবলেম। তাহলে সেটাও কিন্তু ঠিকঠাকভাবে তোমাকে ব্যবহার করতে হবে, ঠিক আছে, বেশি যেন না হয় আবার কম যেন না হয়, ঠিক আছে। একটু পয়েন্টসগুলো পড়ে নিও, খুব সুন্দরভাবে বাংলায় সিম্পল ইংলিশ এবং বাংলা ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি কিন্তু লিখে দিয়েছি তোমাদেরকে, ঠিক আছে। এরপর হচ্ছে ফাইন্যান্সিং ডিসিশন। ফাইন্যান্সিং ডিসিশনের মধ্যে কি বলছে, বলছে তুমি যখন ডিসিশনটা নিতে যাবে তুমি কোথা থেকে টাকাটা নেবে। টাকার দুটো উৎস আছে, মেন টাকার কটা উৎস আছে, দুটো উৎস আছে, মানে তুমি দুটো জায়গা থেকে টাকা নিতে পারো। একটা হচ্ছে ওনার্স ফান্ড আর একটা হচ্ছে বরোড ফান্ড, বলতে পারলাম। ওনার্স ফান্ড কোনগুলো, শেয়ার, তুমি শেয়ার থেকে টাকাটা নিচ্ছ, এবং হচ্ছে অ্যাকুমুলেটেড প্রফিট, অর্থাৎ যে প্রফিটটা তুমি ভবিষ্যতের জন্য রেখে দিচ্ছ সেখান থেকে, অর্থাৎ রিজার্ভে যে টাকাটা রেখে দিচ্ছ সেখান থেকে যখন নিচ্ছ সেটাকে কি বলা হয়, অ্যাকুমুলেটেড প্রফিট। আর বরোড ফান্ডের মধ্যে কি আছে, ডিবেঞ্চার্স, লোন, বন্ডস ইস্যু করছো, এগুলো হচ্ছে কি বরোড ক্যাপিটালের মধ্যে পড়ছে। তুমি কখন বরোড ক্যাপিটাল নেবে, মানে কখন ওনার্স ক্যাপিটাল নেবে এবং কখন বরোড ক্যাপিটাল নেবে, এই ডিসিশনটা নেওয়ার আগে তোমাকে কিছু বিষয় তোমাকে মাথায় রাখতে হবে, কিছু ফ্যাক্টরস তোমাকে মাথায় রাখতে হবে। স্যার কি কি ফ্যাক্টরস মাথায় রাখতে হবে? নাম্বার ওয়ান, কস্ট অফ রাইজিং ফান্ডস, অর্থাৎ বিভিন্ন উৎস থেকে যখন তুমি অর্থ সংগ্রহ করছো তখন বিভিন্ন খরচাও হয়। অর্থাৎ তুমি যখন লোন নিচ্ছ, লোনের ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, সুদের হার দিতে হবে, ঠিক আছে, প্রেফারেন্স শেয়ার হোল্ডারদেরকে তোমাকে ডিভিডেন্ড দিতে হবে, ইকুইটি শেয়ার হোল্ডারদেরকে তোমাকে কি করতে হবে, ডিভিডেন্ড দিতে হবে, বলতে পারলাম। তাহলে এই খরচাগুলো তোমাকে মাথায় রাখতে হবে। যে আমি লোন প্রচুর টাকা নিয়ে নিলাম আর মাসে ইন্টারেস্টটা দিতে পারছি না, সেটা করলে হবে না। কেন, তোমাকে ওই খরচাটা, ভবিষ্যতে যে খরচাটা রয়েছে সেটাকে মাথায় রেখে তারপর তুমি কিন্তু তহবিলটা সংগ্রহ করতে হবে, নাম্বার ওয়ান পয়েন্ট। নাম্বার টু হচ্ছে রিস্ক ইনভলভ, অর্থাৎ যেটা তোমাকে বললাম, তুমি যদি মনে করো যে তোমার ক্যাশ ইনফ্লো খুব কম আর তুমি কি করলে প্রচুর টাকা তুমি লোন করে নিয়েছো, ঠিক আছে, ডেপ্ট নিয়ে নিয়েছো প্রচুর, তাহলে সেক্ষেত্রে তোমার ইএমআই দিতে প্রবলেম হবে, সেখানে তোমার এগেনস্টে জেলও হতে পারে, তোমার লিগাল অ্যাকশন হবে তোমার এগেনস্টে। রাদার সেখানে তুমি কি করতে পারো, তুমি ওনার্স ফান্ড নিয়ে নাও। ওনার্স ফান্ড নিয়ে নিলে কি হবে, তুমি যদি শেয়ার থেকে টাকাটা নিয়ে নাও তোমার শেয়ারের টাকা ফেরত দেওয়ার কোনো চাপই থাকবে না, বলতে পারলাম। আবার তুমি বলে তাহলে তো স্যার ভালো, তাহলে তো শেয়ার ফান্ড থেকে ইস্যু করে নিয়ে নেবো, কিন্তু মাথায় রাখো লোকে বলে যে কস্ট হচ্ছে অনেক কম, হচ্ছে তোমার, এটা লোকের বক্তব্য, সেটা হলো ইকুইটি শেয়ার ইস্যু করা সব থেকে বেস্ট। কেন, এখানে খরচা লাগে না, ঠিক আছে, কস্টটা অনেক কম, কিন্তু এটা না গাধা, ঠিক আছে, যারা গাধা হয় তারা এই কথাটা বলে। তুমি বলে স্যার আমাকে বুঝিয়ে বলুন কি বলতে চাইছেন, ভালো করে বোঝো। তুমি যখন ডিবেঞ্চার্স ইস্যু করছো, ডিবেঞ্চার্স মানে কি হয়ে গেল, ডেপ্ট, বা তুমি ব্যাংক থেকে লোন নিচ্ছ মানে ওটা হলো তোমার ডেপ্ট। সেখানে কি হচ্ছে, তোমাকে ইএমআই দিতেই হবে, তোমার লাভ হোক বা লস হোক, ঠিক আছে, তোমাকে ফিক্সড পার্সেন্টেজ, এটা মাথায় রাখো, ফিক্সড তোমাকে ইএমআই উইথ ইন্টারেস্ট তোমাকে দিতে হবে, এবং একটা নির্দিষ্ট সময়ের পর গিয়ে তোমাকে তোমার যে ক্যাপিটালটা, মানে বরোড ক্যাপিটালটা যেটা ধার করেছিলে সেই টাকাটা তোমাকে শোধ করতে হবে। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? তুমি বলবে হ্যাঁ স্যার, তাহলে খরচা বেশি, ঠিক বলেছো। আচ্ছা হলো, ইকুইটি শেয়ারে তুমি ইকুইটি শেয়ার ইস্যু করে যে টাকাটা তুমি অ্যারাইজ করেছো, সেই টাকাটা যতক্ষণ কোম্পানি বেঁচে আছে, মানে কোম্পানি ওয়াইন্ডিং আপ, মানে কোম্পানি বন্ধ হয়ে গেল,
তখন ফেরত দেওয়ার কথা আসবে। কিন্তু কোম্পানি যদি সারা জীবন বেঁচে থাকে ওই টাকাটা ফেরত দিতে হয় না। তুমি বলে বাস স্যার 1000-2000 কোটি টাকা তুলে নেবো, ব্যাস হয়ে যাবে, আর আমি টাকা ফেরতই দেবো না। নাম্বার ওয়ান, ঠিক আনন্দ পেয়েছো। নাম্বার টু, এখানে ফিক্সড বা ডিভিডেন্ড যে দিতেই হবে এরকম কোনো মাথার দিব্যি কেউ দেয়নি যে তোমাকে ডিভিডেন্ড এত পার্সেন্ট এই এত বছরের মধ্যে দিতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই। কোম্পানি যদি মনে করে দেবে, কোম্পানি যদি মনে করে যে আমি ডিভিডেন্ড দেবো না, আমার প্রফিট হচ্ছে, আমি রেখে দেবো ফর ফিউচার গ্রোথ, নতুন ব্রাঞ্চ ওপেনিং করব, এক্সপোর্টের ব্যবসা শুরু করব, নতুন এতে শিফট করে যাব, নতুন একটা অল্টারনেটিভ ব্যবসা শুরু করব, ঠিক আছে, তোমাকে টাকা নাও দিতে পারে। বলতে পারলাম? তুমি বলবে তাহলে তো স্যার পরিষ্কার অন্যরা যেটা বলছিল যে আজকে তাহলে ইকুইটি শেয়ার ইস্যু করে টাকাটা তোলার তো সব থেকে বেস্ট, তাহলে আমি কেন স্যার ধার করতে যাবো? ঠান্ডা মাথায় বোঝো, কস্ট সব থেকে বেশি কিন্তু ইকুইটি শেয়ারে। কেন? ইকুইটি শেয়ারে লোক তোমাকে টাকা কেন দেবে? লোক কেন রিস্ক নেবে? লোক যদি জানে যে ইকুইটি শেয়ারে টাকা দিচ্ছি মানে এই টাকাটা আমি আর কোনোদিন ফেরত পাবো না, আমি ফিক্সড ডিভিডেন্ডও পাবো না, ঠিক আছে, ডিভিডেন্ড পেতেও পারি নাও পেতে পারি, তার সত্ত্বেও লোক কেন শেয়ারে টাকা লাগাবে? তাহলে সবাই তো তাহলে ডিবেঞ্চার্সে টাকা লাগাবে। তাহলে নিশ্চয়ই ডেপ্টের যে ইন্টারেস্টটা দেওয়া হয় তার থেকে ডিভিডেন্ড বেশি দেওয়া হয় শেয়ারে, তার জন্যই লোক রিস্ক নেয়। ডিবেঞ্চার্সে যদি 10% দেওয়া হয়, কোম্পানি ডিভিডেন্ড দেয় 20%। লোকে কি মনে করে, আরে ভাই ওখানে তো 10% পাচ্ছিলাম আর এখানে তো 20% পাবো ডিভিডেন্ড ইন ফিউচার, ঠিক আছে, বলতে পারলাম? তাহলে সেক্ষেত্রে আমি রিস্ক নেব। কেন? তোমরা প্রত্যেকে জানো মোর রিস্ক মোর গেন। শেয়ার মার্কেট সাবজেক্ট টু মার্কেট রিস্ক, অতি অবশ্যই তুমি টাকা ফেরত কোনোদিন পাবে না, তুমি ডিভিডেন্ড নাও পেতে পারো, কিন্তু যদি ডিভিডেন্ড পাও সেখানে কিন্তু ডিবেঞ্চার্স হোল্ডারদের থেকে অনেক বেশি ডিভিডেন্ড পাবে, তবেই তো লোক সেই কোম্পানির শেয়ার কিনবে, নাহলে লোক তো শেয়ারই কিনবে না। তাহলে তো তোমার কাছে ইকুইটি শেয়ারের ফান্ড আসবে কোত্থেকে? তুমি লং টার্মের জন্য যে ইনভেস্ট করবে, তুমি যে ফিক্সড অ্যাসেটে যে ইনভেস্ট করবে, তুমি কেন স্যার আমি ওয়ার্কিং ক্যাপিটালের টাকা, একদমই না, ভুলে করতে যেও না, ঠিক আছে, ওয়ার্কিং এর ক্যাপিটালের টাকা ওয়ার্কিং ক্যাপিটালেতেই লাগাতে হয়, ঠিক আছে, শর্ট টার্মের টাকা শর্ট টার্ম প্রজেক্টের জন্য লাগাতে হয়, আর লং টার্ম প্রজেক্টের জন্য তোমাকে অতি অবশ্যই ফিক্স ক্যাপিটাল তোমাকে নিয়ে আসতে হবে, নাহলে কিন্তু তোমার ব্যবসাতে ক্ষতি হবে। বলতে পারলাম? কারণ তোমার ক্যাশ ইনফ্লো এত বেশি হবে না যে যেখান থেকে তুমি ফিক্স ক্যাপিটালে লাইবিলিটি তুমি শোধ করতে পারবে। বলতে পারলাম? তো এটা মাথায় রাখো, ঠিক আছে। তো অতি অবশ্যই ফিক্স ক্যাপিটাল থেকে যদি টাকা ফান্ডিং করো সেটা ফিক্স অ্যাসেটের পেছনে খরচা করো, ক্যাপিটাল বাজেটিং এর পেছনে খরচা করো। আর শর্ট টার্ম থেকে তুমি যদি টাকা তোলো, ঠিক আছে, স্বল্প মেয়াদি, সেখানে তুমি ওয়ার্কিং ক্যাপিটালের পেছনেই খরচা করো। ওকে, বলতে পারলাম? তাহলে রিস্ক বুঝে গেছো। ব্যবসার তরফ থেকে রিস্ক কোথা থাকে বলো তো? ব্যবসার মালিকের মানে ব্যবসা আর ইনভেস্টার, কোম্পানি আর ইনভেস্টারের অপোজিট হয়। ব্যবসার ক্ষেত্রে রিস্ক কোনটা বলো তো? ডেপ্টে। কেন ডেপ্টে রিস্ক? যদি ক্যাশ ইনফ্লো যদি ভালো না হয় তাহলে তুমি ইএমআই দিতে পারবে না, ঠিক আছে, তাহলে তুমি লোন শোধ করতে পারবে না, তাহলে সেখানে রিস্ক। তার থেকে বরং শেয়ার ইস্যু করে দাও, তাহলে রিস্ক কম। কেন রিস্ক কম? কেন? কস্ট বেশি, কস্ট বেশি কিন্তু রিস্ক কম, ঠিক আছে, শেয়ারে। কেন? সেখানে তোমাকে শেয়ারে ডিভিডেন্ড দিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। বাই চান্স লস হতে পারে, বাই চান্স করোনা ফিরে আসতে পারে, সেখানে কিন্তু তোমাকে ডেপ্টের ইন্টারেস্ট তোমাকে পেমেন্ট করতে হবে, কিন্তু শেয়ারে এটা করতে হবে না। বলতে পারলাম? এরপর হচ্ছে ক্যাশ ফ্লো পজিশন। এটা একটু আগেই আমরা বলেছিলাম, তোমার যদি ক্যাশ ফ্লো যদি ভালো থাকে তাহলে তুমি সুদ দিতে পারবে, তার ফলে তুমি কি করবে? তুমি লোককে কেন মালিক বানাবে? তুমি লোন নিয়ে নাও। আর তোমার যদি ক্যাশ ইনফ্লো যদি ভালো না থাকে তাহলে তুমি অতি অবশ্যই তুমি কিন্তু ওনার্স ফান্ডের দিকে যাও, ঠিক আছে, মালিকের কাছ থেকে তুমি ফান্ডটাকে নিয়ে নাও। বুঝতে পারলে? ফ্লোটেশন কস্ট, অর্থাৎ এই ক্যাপিটাল তুলতে গেলে কিছু খরচা করতে হয়, ঠিক আছে, সেটা কিন্তু সব থেকে বেশি হয়, সেটা হলো কিন্তু শেয়ার ইস্যু করতে গেলে। বুঝতে পারলাম? যখন কোম্পানি যখন শেয়ার ইস্যু করে, প্রথমে যখন শেয়ার ইস্যু করে তার মধ্যে প্রচুর বোকাসদের কমিশন থাকে, রেজিস্ট্রেশন ফিস থাকে, আন্ডার রাইটার্সদের ফিস থাকে, সেটাকে কি বলা হয়? ফ্লোটেশন কস্ট। যদি ফ্লোটেশন কস্ট যদি বেশি হয় তাহলে তুমি সেক্ষেত্রে ডেপ্টের দিকে যাবে, তাহলে তুমি সেক্ষেত্রে ইস্যু অফ শেয়ারের দিকে যাবে না, ঠিক আছে, তো সেটা তোমাকে দেখে নিতে হবে। ফ্লোটেশন কস্ট মানে বুঝে গেছো, ইনিশিয়াল যে ধরো ফান্ডটাকে তুলতে গেলে যে খরচাটা হয়, ঠিক আছে, সেটাকে কি বলা হয়? ফ্লোটেশন কস্ট, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল কনসিডারেশন। তুমি যদি মনে করো যে না আমি শেয়ার ইস্যু করলে ঠিক কথা আমার পার্মানেন্ট টাকা চলে আসবে, আমাকে টাকা শোধ করতে হবে না, ঠিক আছে, আচ্ছা ভালো কথা আমাকে আবার ডিভিডেন্ডও দিতে হবে না, তাহলে আমি শেয়ার ইস্যু করে দিই। কিন্তু তুমি মনে করো তোমার ঘরের মধ্যে তুমি আগে একা থাকতে, তুমি ঘরে একাই রাজা ছিলে, তুমি আরেকজনকে ঘরের ভাগটা দিয়ে দিলে, তাহলে আগে যেভাবে তুমি ঘরে ফ্রিডম পেতে সেটা পাবে, তোমাকে আর একটা লোকের সাথে একটা ঘরে থাকতে হবে, এটা কতটা প্রবলেম। তাহলে তারও কাছে কিন্তু কন্ট্রোলটা চলে যাবে। বলতে পারলাম? তো এটা ভেবে তুমি যদি মনে করো তাকে যদি মালিক বানিয়ে দেবে, তাকে যদি কন্ট্রোল দিয়ে দিতে চাইছো, তাহলে তুমি শেয়ার ইস্যু করো। আর তোমার যদি মনে হয় যে না আমার নিয়ন্ত্রণ আমার উপরেই থাকবে, এটা তো আমার ব্যবসা, তাহলে কষ্ট করে হলেও তোমার ডেপ্টে যাওয়া উচিত। বলতে পারলাম? আচ্ছা, লেভেল অফ ফিক্সিং অপারেটিং কস্ট। অপারেটিং কস্ট দু রকম হয়, একটা হলো স্থায়ী, সেটা হলো কি যেরকম ভাড়া, ঠিক আছে, তোমাকে দিতেই হবে, তো আমার বেতন মানে স্যালারি তোমাকে দিতেই হবে। আর যেটা হলো স্থায়ী, ঠিক আছে, এগুলো তোমাকে পরিচালনা করতে গেলে এই টাকাগুলো তোমাকে দিতে হয়। আর স্থায়ী কোনটা? তোমাকে ঋণের সুদ দিতে হয়, তাহলে এটার জন্য তোমাকে কি করতে হবে? টাকা নিতে হয়। বলতে পারলাম? তো ফিক্সিং অফ অপারেটিং কস্ট। পুঁজি,
বাজারের অবস্থা, তুমি কখন লং টার্মের জন্য বা কখন শেয়ার ইস্যু করবে, যখন মার্কেট বুলিশ থাকবে তখন তুমি ওনার্স ফান্ডের জন্য যাবে, বলতে পারলাম, তখন তুমি ওনার্স ফান্ড বেশি করে তোলার চেষ্টা করবে। কেন? তুমি সেই সময় যদি শেয়ার ইস্যু করো মার্কেট বুলিশ আছে, তার মানে বুলিশ মানে মার্কেট ভালো রান করছে, তাহলে তোমার টাকাটা শেয়ার থেকে চলে আসবে, শেয়ারগুলো বিক্রি হবে। আর তোমার যদি বিয়ার মার্কেট থাকে, বিয়ার মার্কেট কখন থাকে? যখন ধরো যুদ্ধ হচ্ছে, খরা হচ্ছে, দেশে কোনো গন্ডগোল হচ্ছে, দাঙ্গা হচ্ছে, তখন কি হয়? বিয়ার মার্কেট। সেই সময় তুমি যদি শেয়ার ইস্যু করো, লোক যুদ্ধ সামলাবে না, তোমার শেয়ার কিনবে, তাহলে তোমার ফান্ডিং আসবে না, তখন তোমাকে কি করতে হবে? ডেপ্ট বা ডিভেঞ্চার্সের দিকে তোমাকে যেতে হবে। ওকে, বলতে পারলাম। পিরিয়ড, তুমি যদি লং টার্মের জন্য যদি চাও তাহলে অতি অবশ্যই তুমি ইকুইটি শেয়ার ইস্যু করবে। আর তুমি যদি মনে করো যে মধ্য বা দীর্ঘমেয়াদের জন্য ডিভেঞ্চার্স বা প্রেফারেন্স শেয়ার ইস্যু করতে পারো, ঠিক আছে, যেটা তোমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাকে পরিশোধ করতে হয়। দ্যাট ইজ হচ্ছে পিরিয়ড। পিরিয়ড দেখো তোমাকে নিতে হয় অনেক সময় লোন। তুমি যদি মনে করো যে না আমার শর্ট টার্মের লোন দরকার, তাহলে তুমি কি করবে? তুমি ব্যাংক লোনে চলে যাবে বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে চলে যাবে। আর তোমার যদি লং টার্ম যদি দরকার হয় তাহলে ইকুইটি শেয়ার, কেন লং টার্মে আর ইকুইটি শেয়ার টাকা তোমাকে ফেরতই দিতে হবে না। আর তোমার যদি মনে হয় যে না আমার মিডিয়াম টার্মের জন্য দরকার, তাহলে তুমি ডিভেঞ্চার্স বা প্রেফারেন্স শেয়ারে যেতে হবে। কারণ ডিভেঞ্চার্স আর প্রেফারেন্স শেয়ারও কিন্তু একটা সময়ের পর কিন্তু তোমাকে টাকাটা বা ক্যাপিটালটা তোমাকে শোধ করে দিতে হয়। ইকুইটি শেয়ারে সেটা কিন্তু করতে হয় না। দ্যাটস ওয়াই ইকুইটি শেয়ার ওনাররা হলো ওনার অফ দ্য কোম্পানি, প্রেফারেন্স শেয়ার বা ডিভেঞ্চার্স হোল্ডাররা এটা কিন্তু ওনার্স অফ দ্য কোম্পানি নয়। ওকে, বলতে পারলাম। আচ্ছা, এরপরে আরেকটা ডিসিশন ছিল, লাস্ট ওয়ান, সেটা হলো ডিভিডেন্ড ডিসিশন। ডিভিডেন্ড ডিসিশনটা কি? বলছে তুমি যখন প্রফিট হয়, মানে তোমার নেট প্রফিট হলো, সেই নেট প্রফিটে কত অংশ তুমি শেয়ার হোল্ডারদের মধ্যে দেবে অ্যাজ আ লভ্যাংশ হিসাবে, মানে ডিভিডেন্ড হিসাবে। লভ্যাংশ মানে লাভের অংশ, ডিভিডেন্ড তুমি বিতরণ করবে। আর কতটা ভবিষ্যতের জন্য কোম্পানিতে জমা রাখবে, সেই ডিসিশন নেওয়াটাকে বলা হয় ডিভিডেন্ড ডিসিশন, বলতে পারলাম। এটা ডিপেন্ড করে কিছু ফ্যাক্টরস আছে, যে ডিভিডেন্ড কত তুমি দেবে বা ডিভিডেন্ড দেবে কি দেবে না, সেটা কিসের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এগুলো কিন্তু আমি আবার বারে বারে বলছি, এই যে পয়েন্টসগুলোর মধ্যে যে পড়ালাম, এগুলো কিন্তু সব কটার কোর্স আছে, ঠিক আছে। লাইক জানো একটা কন্ডিশন রয়েছে, ঠিক আছে, তো লাইক দেবে আর কমেন্টস করে জানাবে, তাহলে কোডটা প্রোভাইড করে দেবো, ঠিক আছে। উপার্জন, উপার্জন হলে কি? আর্নিংস। আর্নিংস কি বলছে? তো যদি তোমার যদি চলতি বছরে বা পূর্ববর্তী বছরে ভালো যদি উপার্জন হয়, মানে তুমি যদি ভালো, তোমার যদি প্রফিটস হয়, তাহলে তুমি লভ্যাংশ বেশি করে দেবে। আর যদি খারাপ হয়, আয় কম হলে তুমি লভ্যাংশ কম দেবে, বলতে পারলাম। স্টেবিলিটি অফ আর্নিংস, তোমার যদি একই রকমই যদি আর্নিংস হতে থাকে প্রত্যেক বছর, ঠিক আছে, স্টেবল একটা জায়গায়, তাহলে তুমি কি হবে? সেম পার্সেন্টেজে একটা করে ডিভিডেন্ড দিতে থাকে, যেটা প্রত্যেকটা কোম্পানি দিতে থাকে, ঠিক আছে। আর তোমার যদি মনে হয় যে না একটা বছর লস হয়, একটা বছর লাভ হয়, একটা বছর লস হয়, তাহলে সেক্ষেত্রে তোমাকে একটু দেখতে হবে। তুমি ধরো যে বছর লাভ হলো প্রচুর ডিভিডেন্ড দিয়ে দিলে, আর যে বছর লস হলো তুমি দিতেই পারলে না, সেটা না করে কোম্পানি কি করে বলো তো? যে বছর প্রচুর লাভ হয়েছে সেখান থেকে ডিভিডেন্ড দিয়ে অল্প ডিভিডেন্ড আবার কিন্তু অ্যাকুমুলেটেড প্রফিটের মধ্যে রেখে দেয়। কেন? অ্যাকুমুলেটেড প্রফিটটা ইন ফিউচার যদি মনে করে মালিক ওই টাকাটা পুরোটাই নিয়ে নিতে পারে, কেন ওটার উপরে পুরোটাই মালিকের উপরে অধিকার আছে, রিজার্ভ ফান্ডের উপর পুরোটাই মালিকের অধিকার আছে, বুঝতে পারলাম। প্রফিটের টাকা প্রফিট মালিক না নিয়ে রিজার্ভ ফান্ডে রাখছে, ভবিষ্যতেও সে নিয়ে নিতে পারে, বুঝতে পারলাম। আচ্ছা, ক্যাশ ফ্লো পজিশন, যদি মনে করা হয় যে তোমার টাকা প্রচুর পরিমাণে আসছে, ইনফ্লো হচ্ছে, তাহলে অতি অবশ্যই তুমি এখান থেকে লভ্যাংশ বা ডিভিডেন্ড ঘোষণা করতে পারো, যে ব্যবসা ভালো হচ্ছে তাহলে ডিভিডেন্ড দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা, গ্রোথ অপরচুনিটি, যদি মনে হয় যে না আমি নতুন ব্রাঞ্চ খুলবো, নতুন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করবো, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে এক্সপোর্ট ব্যবসা করবো, তাহলে সেক্ষেত্রে গ্রোথ অপরচুনিটি রয়েছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? তুমি ডিভিডেন্ড দেবে না, সেটাকে তুমি রিটেন আর্নিংস করার চেষ্টা করবে, বলতে পারলাম, যে ভবিষ্যতে এটাকে কাজে লাগাবে। তো সেক্ষেত্রে কি হয়? যারা যারা বড় বড় কোম্পানি, তারা না তাদের স্কোপটা কমে যায়, কেন? তারা তো অনেক বড় ম্যাচিওর কোম্পানি হয়ে গেছে, বলতে পারলাম। তো তারা কি করে? লভ্যাংশ বেশি দেয়। আর যারা ছোট ছোট কোম্পানি, তারা কি করে বলতো? তারা রিটেন আর্নিংসটা বেশি করে, কেন? তারা জানে এখনো গ্রোথ অপরচুনিটি রয়েছে। আচ্ছা, স্টেবিলিটি অফ ডিভিডেন্ড, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে তোমাকে কিছু নীতি, লভ্যাংশ দেওয়ার কিছু নীতি আছে, সেগুলো তোমাকে কিন্তু কি করতে হয়? ফলো করতে হবে, ঠিক আছে। যেটা কি হয়? একই, মানে ধরো একই হারে, মানে যারা বড় বড় কোম্পানি হয় না, তারা একই পার্সেন্টেজই ডিভিডেন্ডটা দেয়, বলতে পারলাম। তো একটা স্টেবিলিটি রাখে ডিভিডেন্ডে, তার ফলে কি হয়? সুনামটা বৃদ্ধি হয়। শেয়ার হোল্ডার্স প্রেফারেন্স, দু টাইপের শেয়ার হোল্ডার্স রয়েছে, জানো তো। তা একজন চায় কি বলতো? যে ভাই লাভ হয়ে গেছে, ব্যবসা হয়ে গেছে, আমাকে টাকা দাও, ঠিক আছে, আমি আমার ডিভিডেন্ডটা নিই। কেন? আমি ভাই রিস্ক নিয়ে তোমার কাছে রেখেছি, আমার ক্যাপিটালটা ফেরত পাবো কি পাবো না আমি জানি না, তোমার কোম্পানি বন্ধ হয়ে গেলে তো আমি আর ক্লেম করতে পারবো না, তাহলে ভাই আমাকে আমার ডিভিডেন্ডটা দিয়ে দাও, ঠিক আছে। সে ডিভিডেন্ড পেয়ে খুশি। আবার একদল শেয়ার হোল্ডাররা থাকে, তারা চায় যে না না ঠিক আছে, ডিভিডেন্ড দেওয়ার দরকার নেই, আমার ডিভিডেন্ডে বা অ্যাকুমুলেটেড প্রফিটের টাকাটা তুমি নতুন প্রজেক্টে লাগাও, সেখান থেকে আরো গ্রোথ করো। তাহলে গ্রোথ করলে কি হবে? ব্যবসা যত গ্রোথ হবে, আমার শেয়ারের প্রাইসটা তত বাড়বে, যে না টাকাটা রেখে দাও ফিউচারে গ্রোথের জন্য। তাহলে কি হবে? আরো ব্যবসা বাড়বে, ব্যবসা বাড়লে কি হবে? প্রফিট বাড়বে, প্রফিট বাড়লে শেয়ারের প্রাইসও বাড়বে, তখন আমরা কি ডিভিডেন্ডটা নেবো, ঠিক আছে। তো এই দুজনকে ব্যালেন্স করে চলতে হয়, বলতে পারলাম। আচ্ছা, ট্যাক্সেশন পলিসি, ঠিক আছে। আজকে অনেক সময় যদি কি হয়, লভ্যাংশ হারের ওপর যদি সরকার কি করে, কর নীতি যদি বাড়িয়ে দেয়, ঠিক আছে, লভ্যাংশের উপরে যদি কর যদি বেশি হারে নেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? কোম্পানি কম দিতে চাইবে, ঠিক আছে, ডিভিডেন্ড কম দেবে, ঠিক আছে, বলতে পারলাম। আর যদি আয়করে যদি তোমার হারটা কমিয়ে দেয় ডিভিডেন্ডের ওপর, তখন কি হবে? ডিভিডেন্ড বেশি করে দেবে, বলতে পারলাম। দ্যাট ইজ হচ্ছে ট্যাক্সেশন পলিসি। স্টক মার্কেট রিয়াকশন, স্টক মার্কেট রিয়াকশন মানে কি? আজকে লভ্যাংশ ঘোষণা সবসময় শেয়ার বাজারে সঙ্গে জড়িত থাকে। উচ্চ হারে তুমি যদি ডিভিডেন্ড যদি দাও, তাহলে সেক্ষেত্রে কি হবে? মার্কেটে ছড়িয়ে পড়বে, তার ফলে কি হবে? শেয়ারের দাম বাড়বে, ঠিক আছে। আবার তুমি যদি লভ্যাংশ যদি কম দাও বা যদি না দাও, তাহলে সেক্ষেত্রে কি হবে? শেয়ারের দাম কমে যাবে, বলতে পারলাম।
তো এটা ডিপেন্ড করে। যারা মনে করে কি যে ক্যাপিটাল মার্কেটে আমাকে ঢুকতে হবে, ঠিক আছে, শেয়ার ইস্যু করতে হবে, ডিবেঞ্চার ইস্যু করতে হবে, সেখান থেকে প্রচুর টাকা তুলতে হবে, তারা কি করে ডিভিডেন্ড বেশি বেশি দেয়। কেন তারা কি হয়, তারা ডিভিডেন্ড দিলে কি হয়, তাদের সুনামটা বাড়ে, ঠিক আছে, গুডউইলটা বাড়ে, ঠিক আছে, এবং তাদের ভবিষ্যতের জন্য মুনাফা জমিয়ে রাখার প্রয়োজনীয়তা কম থাকে, বলতে পারলাম। কেন তারা জানে যে জমি রেখে কি হবে, আমি তো ভালো করে ডিভিডেন্ডটা দিয়ে দিচ্ছি, তাহলে লোকজন আমার যখন টাকা দরকার হবে আমি শেয়ার বা ডিবেঞ্চার ইস্যু করে দেবো। শেয়ার ইস্যু করতে পারে ওনার্স ফান্ড হয়ে যাবে, ডিবেঞ্চার ইস্যু করলে কি হবে, ডেট ফান্ড হয়ে যাবে, মানে বড় ফান্ড হয়ে যাবে, যেটাই হোক ইস্যু করে দেবো, লোক সঙ্গে সঙ্গে বাই করবে। কেন, আমি ভালো, আমার সুনাম আছে, বলতে পারলাম। কিছু আইন বাধ্যবাধকতা রয়েছে, ঠিক আছে, সেটা হলো কি, তোমাকে বলছে কোম্পানি অ্যাক্ট 2005 অনুযায়ী, কোম্পানি অ্যাক্ট 2005 অনুযায়ী কি বলছে, চলতি বছরে যে মুনাফা হয় এবং পূর্ববর্তী বছরে যে ডেপ্রিসিয়েশন রয়েছে সেখান থেকে তোমাকে মুনাফা বা ডিভিডেন্ড তোমাকে দেওয়ার হলো নিয়ম আছে, বলতে পারলাম। এটা একটা লিগাল একটা রয়েছে। তুমি বলে স্যার বুঝতে পারলাম না, ধরো এই বছর তোমার যেটা প্রফিট হয়েছে সেখান থেকে তোমাকে কি বলছে ডিভিডেন্ড দিতে। আর তুমি ধরো গত বছর তুমি কিছু ডেপ্রিসিয়েশন দেখেছো, ডেপ্রিসিয়েশন মানে কি, মন গড়াতো, তুমি বলছো তোমার মেশিন কয়ে গেছে কিন্তু তোমার মেশিনটা চলছেই, ঠিক আছে, কিন্তু তুমি ডেপ্রিসিয়েশন দেখাচ্ছ, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশনটা খরচা, সেটা কি হয়েছে, তুমি প্রফিট অ্যান্ড লসে চার্জ এগেন্স্ট প্রফিট করেছো, তার ফলে কি হয়েছে, তোমার প্রফিট কমে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তোমার হাতে প্রফিটটা রয়েছে, তো সেখান থেকেও তুমি কিন্তু ডিভিডেন্ড দিতে পারো, বলতে পারো। এটা কি বলতে চাইছে। তো চলো এরপর যেটা আমরা দেখবো সেটা হলো ইম্পর্টেন্স অফ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। প্ল্যানিং মানে তোমরা প্রত্যেকেই জানো যে আগে থেকে কিছু একটা ডিসাইড করা, ঠিক আছে, এই যে তোমার পরীক্ষা আছে তুমি কিভাবে পড়বে, ঠিক আছে, তুমি কিভাবে নোটস বানাবে, তুমি কিভাবে মনে রাখবে, ঠিক আছে, তুমি কোথায় কত টার্গেট করছো, ঠিক আছে, কবের মধ্যে কোন চ্যাপ্টারটাকে কমপ্লিট করবে, এটা তুমি প্ল্যানিং করছো। ঠিক সেম একটা যখন ম্যানেজার, সে যখন টাকা কোথা থেকে নিয়ে আসবে, সেই টাকাটা কোন প্রজেক্টে লাগাবে, ঠিক আছে, কত টাকা ডিভিডেন্ড দেবে, এই সমস্ত কিছু একটা প্ল্যানিং করে। তো এটাকে কি বলা হয়, যখন টাকা পয়সার উপরে যখন এই প্ল্যানিংটা হয় তখন সেটাকে কি বলা হয়, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, মানে আগে থেকে একটা এস্টিমেট করা বা বাজেট করা, ঠিক আছে। তো এই প্ল্যানিং করলে কি সুবিধা হয়, এই প্ল্যানিং এর গুরুত্বপূর্ণ ভূমিকা হলো এটাই, অপটিমাইজেশন অফ ইউটিলাইজেশন অফ ফান্ড, মানে ফান্ডের পুরো ভালো ব্যবহার করা যায়, ঠিক আছে, মানে অপটিমাম ইউটিলাইজ করা যায়, ঠিক আছে, মানে সর্বাধিক ব্যবহার করা যায়, ফান্ড ফালতু পড়ে থাকে না। নাম্বার ওয়ান, কোঅর্ডিনেশন অ্যামং দ্য ডিফারেন্ট ফাইন্যান্সিয়াল এরিয়াস, যতগুলো ফাইন্যান্সিয়াল এরিয়াস রয়েছে তার মধ্যে কি হচ্ছে, কোঅর্ডিনেশন হয়। উইদাউট কোঅর্ডিনেশন কি হবে, কাজ বিগড়ে যাবে প্রতিটা ডিপার্টমেন্টের সাথে। অ্যাভয়েডিং ওয়েস্টেজ অফ ফাইন্যান্স, ঠিক আছে, অনেক সময় কি হচ্ছে, অর্থ অনেক সময় অপচয় হয়, সেই অপচয়টা কি হবে, প্রপার যদি প্ল্যানিং থাকে তাহলে সেই অপচয়টা হবে না, সেই অপচয়টা রোধ করা যাবে, ঠিক আছে, প্রপার প্ল্যানিং এর জন্য। শকস অ্যান্ড সারপ্রাইজ, অনেক সময় কি হয়, কিছু হঠাৎ করে আগুন লেগে গেল কোম্পানিতে, বা ধরো এই করোনার মতন কোনো একটা মহামারী চলে এলো, সেটা হলো কি শকস অ্যান্ড সারপ্রাইজ, তাহলে এরকম একটা ধাক্কা কোম্পানি খায়। যদি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যদি ঠিকঠাকভাবে থাকে তাহলে ওই প্ল্যানিং থাকলে তাহলে ওই ধাক্কাটা সামনে নিতে পারবে, বুঝতে পারলাম। আর কি হয়, ফাইন্যান্সিয়াল কন্ট্রোল। ফাইন্যান্সিয়াল কন্ট্রোল মানে কি, তুমি আগে থেকে যদি এস্টিমেট করা থাকে আর তোমার যেটা অ্যাকচুয়াল হলো তুমি সেটার মধ্যে কি করতে পারবে, কম্পেয়ার করতে পারবে, কম্পেয়ার করে ভবিষ্যতে যাতে এই প্রবলেমগুলো যাতে অ্যারাইজ না করে তাহলে সেটাকে তুমি কি করতে পারবে, তার জন্য তুমি কন্ট্রোল করতে পারবে। তো দ্যাট ইজ কল ফাইন্যান্সিয়াল কন্ট্রোল বলছে, বলতে পারলাম। লিঙ্ক বিটুইন ইনভেস্টমেন্ট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডিসিশন, ঠিক আছে, আজকে তুমি কোথা থেকে টাকা নেবে আর কোথা থেকে টাকাটা আসলে সেই টাকাটা কোথায় তুমি ইনভেস্ট করবে সেটাকে কি করছে, লিঙ্ক করছে কি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, তুমি সেলস এবং হচ্ছে গ্রোথ, ঠিক আছে, অনুযায়ী কাজ হচ্ছে কিনা, তোমার ভবিষ্যতে কত টাকা সেলস করতে হবে, ঠিক আছে, তুমি কোথায় কোথায় ইনভেস্ট করবে সেটাও কিন্তু ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আগে থেকে নির্ধারণ করে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। এরপরে যে টপিকটা রয়েছে সেটা হলো ক্যাপিটাল স্ট্রাকচার, অর্থাৎ ক্যাপিটাল কাঠামো। এটা তোমরা আগেও পড়ে এসছো, ওইখানে কি পড়েছিলে, ফাইন্যান্সিয়াল ডিসিশন বলে পড়েছিলে, যে সেখানে শেয়ার হোল্ডার ফান্ডস কত হবে আর বরোড ফান্ড কত হবে, সেটাই এখানে আরেকবার ক্যাপিটাল স্ট্রাকচারের মধ্যে বলা আছে। ক্যাপিটাল স্ট্রাকচার কি, ক্যাপিটাল কি নিয়ে তৈরি হয়, একটা ব্যবসার ক্যাপিটাল দুটো জিনিস নিয়ে তৈরি, একটা হচ্ছে ওনার্স ফান্ড আর একটা হচ্ছে বরোড ফান্ড, তোমরা একটু আগেই পড়ে এসছো, সেটাই এখানে আর একটু অন্যরকম ভাবে লেখা রয়েছে, ঠিক আছে, সেটাই হলো ক্যাপিটাল স্ট্রাকচার, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে ডেট টু ইকুইটি রেশিও বার করা হয়, যে কোনটাতে বেটার হবে। দেখো আমি এখানে তিনটে সিচুয়েশন দিয়েছি, ভালো করে বুঝবে। লোকে কি মনে করে, লোকে মনে করে যে ভাই আমি ইকুইটি শেয়ার থেকে প্রচুর টাকা তুলে নেবো, ঠিক আছে, যদি আমি ইকুইটি শেয়ার থেকে যদি প্রচুর টাকা যদি তুলে নিই তাহলে কি হবে, আমাকে টাকা ফেরত দিতে হবে না। তো ধরো এখানে হচ্ছে টোটাল ক্যাপিটাল হচ্ছে 50 লাখ, সিচুয়েশন 1, সিচুয়েশন 2 তেও 50 লাখ, সিচুয়েশন 3 তেও 50 লাখ। কিন্তু এখানে যে 50 লাখ টাকাটা নিয়েছে সেটা হলো 5 লাখ শেয়ার 10 টাকা করে ইস্যু করেছে, এটা হলো শুধুটাই হলো ইকুইটি ক্যাপিটাল। এখানে 40 লাখ টাকা হলো ইকুইটি ক্যাপিটাল আর এখানে হচ্ছে 30 লাখ টাকা ইকুইটি ক্যাপিটাল। তাহলে সেক্ষেত্রে এখানে ডেপ্ট কি হচ্ছে, এখানে পুরো 50 লাখ টাকাটাই যে ক্যাপিটাল রয়েছে সেটা হচ্ছে ডেপ্ট জিরো, কিন্তু এখানে কি হচ্ছে 40 লাখ টাকা হচ্ছে তোমার ইকুইটি ক্যাপিটাল আর 10 লাখ টাকা হচ্ছে ডেপ্ট, আর এখানে 30 লাখ টাকাটা হচ্ছে ইকুইটি ক্যাপিটাল আর 20 লাখ টাকাটা হচ্ছে ডেপ্ট, বলতে পারলাম। এখানে কি হচ্ছে, ডেপ্টের জন্য কোনো ইন্টারেস্ট দিতে হচ্ছে না, এখানে ডেপ্টের জন্য কত হচ্ছে 10% দিতে হচ্ছে, আর এখানেও ডেপ্টের জন্য তোমাকে 10% দিতে হচ্ছে। আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট আর ট্যাক্স দেওয়ার আগে অবধি ব্যবসার প্রফিট হচ্ছে 7 লাখ 7 লাখ 7 লাখ, বলতে পারলাম। তিনটে ব্যবসায় কত প্রফিট হয়েছে, 7 লাখ 7 লাখ 7 লাখ। কখন প্রফিট হয়েছে, ইন্টারেস্ট আর ট্যাক্স দেওয়ার আগে। তাহলে সিচুয়েশন 1 দেখো এখানে কি হলো, তাহলে ইবিআইটিটা আমরা পেয়ে গেছি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স 7 লাখ 7 লাখ 7 লাখ, বলতে পারলাম। কিন্তু এখান থেকে আমরা জানি ইন্টারেস্ট আমরা বাদ দেবো, কারণ ইন্টারেস্ট হলো চার্জ अगेंस्ट প্রফিট, কিন্তু প্রথম সিচুয়েশনে কোনো ডেপ্ট ছিল না, নীল ছিল, দ্যাটস ওয়াই জিরো।
সেকেন্ড সিচুয়েশনে এখানে ডেপ কত ছিল 10 লাখ টাকা, 10 লাখ টাকার উপরে 10% ইন্টারেস্ট দিলে কত হয়, 1 লাখ টাকা মাইনাস করবো 7 লাখ থেকে। আর এখানে কত ছিল 20 লাখ টাকা, 20 লাখ টাকার উপরে 10% দিলে তাহলে কত হয়, দেখো 2 লাখ টাকা। তাহলে 2 লাখ টাকাটা 7 লাখ টাকা থেকে বাদ দেবো। তাহলে দেখো এখান থেকে 7 লাখ টাকাটাই হচ্ছে আর্নিং বিফোর ট্যাক্স। কেন, এখানে তো ইন্টারেস্ট দেওয়া হয়নি, ঠিক আছে। তাহলে ইবিটি কত হলো, আর্নিং বিফোর ট্যাক্স হলো 7 লাখ টাকা, বলতে পারলাম। এখানে কত হয়ে গেল 6 লাখ, এখানে কত হয়ে গেল 5 লাখ। কেন, এটা বাদ গেছে, ইন্টারেস্টটা বাদ গেছে, এখানে বাদ যায়নি। এরপরে কি হবে, ট্যাক্স। কোম্পানির ক্ষেত্রে ট্যাক্স কত হয় 30%। তাহলে ইবিটির ওপর ট্যাক্স দিয়েছে 30%, তাহলে 7 লাখ টাকার উপর ট্যাক্স দিলে কত হয়, 2 লাখ 10 বাদ যাবে, 1 লাখ 80 বাদ যাবে, কেন 6 লাখের উপর 30% আর 5 লাখের উপর 1.5 লাখ টাকা, ঠিক আছে, 30% করলে। তাহলে এখানে আর্নিং আফটার ট্যাক্স, ঠিক আছে, ইএটি, ঠিক আছে, কত হয়েছে 4,50,000, 4,20,000 আর 3,50,000, বলতে পারলাম। তুমি বলবে স্যার দেখুন লোন নিইনি, নিজের টাকায় ব্যবসা করেছি বলে তাহলে আর্নিং আফটার ট্যাক্স, ট্যাক্স দেওয়ার পর আমার কাছে 4,90,000 টাকা রয়ে গেছে, ঠিক আছে। আর লোন নিয়েছিলাম বলে আমার দেখুন স্যার লস হয়ে গেল। এখানে দেখুন বেশি লোন নিয়েছিলাম তার জন্য দেখুন বেশি লস হয়ে গেল, ঠিক আছে। কেন, প্রফিট দেখুন কম এসছে, ভুল। দেখো পরের স্টেপটাতে আসো, তাহলে আর্নিং পার শেয়ার। এবার তাহলে আমি কি বার করতে হবে, আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার কিভাবে বার করবো আমরা, 4,90,000 ডিভাইডেড বাই তোমার কত শেয়ার ছিল, ইকুইটি শেয়ার 5 লাখ। তাহলে 5 লাখকে দিয়ে ভাগ করবো, করলে কি হচ্ছে আর্নিং পার শেয়ার, এক একটা শেয়ার প্রতি শেয়ার হোল্ডাররা, শেয়ার হোল্ডার মানে কি মালিকেরা, কত টাকা করে পাবে, 98 পয়সা করে পাবে। কিন্তু এখানে দেখো তোমার আর্নিং আফটার ট্যাক্স কত হয়েছে, 4,20,000, শেয়ার হোল্ডার কত ছিল 4 লাখ। তাহলে তুমি 4,20,000কে 4 লাখ দিয়ে ভাগ করলে 1 টাকা 5 পয়সা করে শেয়ার হোল্ডাররা পাবে। শেয়ার হোল্ডাররা যদি আর্নিং পার শেয়ার, মানে শেয়ার হোল্ডার পাওয়া মানে মালিক পাচ্ছে, তাহলে লাভ কোথায় বেশি, এখানে বেশি। আবার দেখো এখানে তোমার লোনটাও বেশি ছিল, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে 3.5 লাখ টাকা তোমার প্রফিট, আর 3 লাখ হচ্ছে তোমার ইকুইটি শেয়ার হোল্ডার ছিল, ভাগ করলে 1 টাকা 16 পয়সা করে আর্নিং পার শেয়ার আসছে। তাহলে এখানে লাভ আরো বেশি হচ্ছে, তো এটা মাথায় রাখবে। তাহলে কি হলো স্যার, আমাকে দেখে নিতে হবে যে কোথায় কি সিচুয়েশন, মানে কি রেশিও রাখলে আমার আর্নিং পার শেয়ার ম্যাক্সিমাম হয়, বলতে পারলাম। আবার দেখো এখানে সিচুয়েশনটা একটুখানি উল্টো করেছি আমি। এখানে কি বলছি, ক্যাপিটাল হচ্ছে 50 লাখ যেরকম আগে ছিল, ইকুইটি শেয়ার ক্যাপিটাল কত হচ্ছে 50 লাখই, ঠিক আছে। তাহলে কি হচ্ছে 50 লাখ শেয়ার হোল্ডার ফান্ড পুরো টাকাটা দিচ্ছে, 10 টাকা করে দিচ্ছে, ডেপ্ট কিছু নেই 30%, ঠিক আছে, রেট অফ ইন্টারেস্ট 10%, ঠিক আছে। আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স কত হচ্ছে, এখানে দেখো কম, ঠিক আছে, কত হচ্ছে 3 লাখ টাকা। এখানে যেটা প্রফিটটা যেটা হচ্ছিল 7 লাখ, এখানে প্রফিটটা কত হচ্ছে 3 লাখ। তাহলে এখানে আরওআই কিভাবে বার করবো, 3 লাখ ডিভাইডেড বাই 50 লাখ কিভাবে বার করলাম বুঝে গেছো। আর আরওআইটা, ঠিক আছে, আর্নিং হচ্ছে 3 লাখ আর ক্যাপিটাল কত হচ্ছে 50,000 ইন্টু 100, তাহলে 6% হয়েছে। তো স্যার এটা দিয়ে কি বুঝলাম, এটা দিয়ে দেখো এইবার এখানে বুঝতে পারছি। দেখো সিচুয়েশন এখানে তিনটে আছে, সেটা হলো ওইখানে কত 7 লাখ ছিল, তার পরিবর্তে এখানে ইবিআইটি যদি কমে যায় তখন কিন্তু আবার দেখো গল্পটা অন্য হয়ে যায়। ইবিআইটি যদি কমে যায় অর্থাৎ ক্যাশ ইনফ্লো যদি তোমার কম হয়, তোমার যদি কম যদি আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আবার তোমার লোন নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ তোমার আর্নিংসই নেই। তুমি সেখানে আরো যদি ইন্টারেস্ট দাও তাহলে তোমার লস হবে, সেখানে তোমার ওনার্স ফান্ডটাকে টাকা দরকার। দেখো এখানে বুঝিয়েছি কিভাবে, দেখো 3 লাখ 3 লাখ 3 লাখ, এখান থেকে কি হচ্ছে, এখানে লোন ছিল 10 লাখ টাকার উপর 10% করলে কত হয়, 1 লাখ বাদ দিলে তাহলে 2 লাখ। তাহলে আর্নিং বিফোর ট্যাক্স কত হলো 3 লাখ 2 লাখ 1 লাখ, ঠিক আছে, এটা বুঝে গেছে নিশ্চয়ই, ঠিক আছে। সেখান থেকে ট্যাক্স কত হবে 3 লাখের উপর 30%, মানে 90,000 60,000 30,000 বাদ দিলে কত হয় 2 লাখ 10 1 লাখ 40 70। এখানে কত শেয়ার ছিল, পুরোটাই শেয়ার হোল্ডার, তাহলে এটাকে 2 লাখ 10কে দিয়ে যখন আমরা ভাগ করেছি নাম্বার অফ ইকুইটি শেয়ারকে, তখন 42 পয়সা করে এসে এখানে কত এসে 35 পয়সা, এখানে দেখো 23 পয়সা। তাহলে দেখো এখানে লোন বেশি ছিল তার জন্য তোমার আর্নিং পার শেয়ারটা কম এলো। তাহলে দেখো দুটো ভাইস ভার্সা দুটো সিচুয়েশন দেখালাম। তাহলে ইবিআইটি যদি বেশি হয় তাহলে তোমার লোন নাও, কেন, তোমার ক্যাশ ইনফ্লো ভালো আছে, তুমি টাকা পরিশোধ করতে গেলে তোমার গায়ে লাগবে না, সেখানে তোমার আর্নিং পার শেয়ারটাও বাড়বে, বলতে পারলাম। আর যদি তোমার ইবিআইটি যদি তোমার কম হয় তাহলে কিন্তু তোমার ওনার্স ফান্ডের উপরেই বেশি তোমার ডিপেন্ড করা উচিত, কেন, তাহলে সেখানে তোমার আর্নিং পার শেয়ারটা বাড়বে। ওকে, বলতে পারলাম। আশা করি দুটো অঙ্ক খুব ভালোভাবে তুললাম, তোমাদের বইতে কিন্তু এত ভালোভাবে দেওয়া নেই, ঠিক আছে, এটা কিন্তু আমার জোগাড় করে তোমাদেরকে দেওয়া, ঠিক আছে। এর জন্য একটা প্লিজ লাইক দিয়ে দিও, প্লিজ প্লিজ, ঠিক আছে। তো চলো এরপর আমরা কি দেখবো, ফিচার্স অফ সাউন্ড অফ ক্যাপিটাল স্ট্রাকচার, ঠিক আছে। ক্যাপিটাল স্ট্রাকচার কেমন হওয়া উচিত, সাউন্ড মানে ভালো, আদর্শ, সাউন্ড মানে এখানে আদর্শ, সাউন্ড মানে এখানে শব্দ নয়, ঠিক আছে। কি বলছি, ইকোনমিক হওয়া উচিত, অর্থাৎ ফান্ড যখন আমরা রাইজিং করবো, ঠিক আছে, সেটা ওনার্স ফান্ড হোক বা সেটা তোমার ওনার্স ফান্ড মানে ইকুইটি শেয়ার ইস্যু করে, আর বড় ফান্ড হোক, সেখানে যখন ফান্ডটাকে আমরা তুলবো সেখানে যখন তুলতে আমার বেশি খরচা যেন না হয়, নাম্বার ওয়ান। আমায় কি করতে হবে, সেফটিটা দেখতে হবে, ঠিক আছে, যেন এমন বেশি না হয়ে যায় ওনার্স ফান্ড বেশি হয়ে গেল আবার বড় ফান্ড বেশি হয়ে গেল, সেটা না হয়, সেফটি রাখতে হবে, ব্যালেন্স করতে হবে আমাকে, ঠিক আছে, দুটোর মধ্যে, ঠিক আছে, যেন কোনো সময় যেন টাকা বেশি না হয়ে যায় আবার টাকা যেন কম না হয়ে যায়, ঠিক আছে, সেটাকে ব্যালেন্স করতে হবে, ঠিক আছে। ফ্লেক্সিবিলিটি থাকতে হবে, যে আমার কাছে এমন একটা টাকা রাখতে হবে যদি আমাকে মানে কোনো সময় যদি টাকা শোধ করতে হয় বা মার্কেট থেকে টাকা তুলতে হয়, আমি যাতে মার্কেট থেকে টাকা তুলতেও পারি শোধও করতে পারি, বলতে পারলাম। আবার হচ্ছে কি কন্ট্রোল, তুমি শেয়ার হোল্ডারদেরকে যদি মনে করো যে নিয়ন্ত্রণ যদি না দিতে চাও বেশি, তাহলে সেটাকে তোমাকে মাথায় রাখতে হবে। সিম্পলিসিটি, বিনিয়োগটা যেন সহজেই ব্যাপারটা বুঝতে পারে যে তুমি কি করতে চাইছো টাকাটাকে নিয়ে, ঠিক আছে।
সিম্পলিসিটি রাখতে হবে। আর ক্যাপাসিটি, কোম্পানি শুড হ্যাভ আর্নিং ক্যাপাসিটি টু রিপে দ্য লং টার্ম ডেপ্ট অ্যান্ড ইন্টারেস্ট। ঠিক আছে, অবশ্যই ক্যাপাসিটি থাকতে হবে কোম্পানি, যাতে লং টার্ম যে ডেপ্টগুলো রয়েছে এবং ইন্টারেস্টটা যাতে পরিশোধ করা যায়। এরপরে কি বলছে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং ক্যাপিটাল স্ট্রাকচার। ঠিক আছে, কি ফ্যাক্টরস ক্যাপিটাল স্ট্রাকচারকে অ্যাফেক্ট করে। ঠিক আছে, যে তুমি ক্যাপিটাল স্ট্রাকচার মানে তুমি ডেপ্ট কত রাখবে না ইকুইটি কত রাখবে। নাম্বার ওয়ান হচ্ছে এক্সপেক্টেড ক্যাশ ফ্লো। তোমার যদি ক্যাশ ফ্লো যদি ভালো থাকে তাহলে তুমি কি করবে, তুমি ডেপ্ট নাও। আর তোমার যদি ক্যাশ ফ্লো যদি কম থাকে তাহলে তুমি ইকুইটি শেয়ার নিয়ে নাও। কেন, ইকুইটি শেয়ার হলে তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে শোধ করতে হবে না, তোমাকে ডিভিডেন্ডও দিতে হবে না। বলতে পারলাম? আচ্ছা, আইসিআর রেশিও দেখা হয়। ঠিক আছে, আইসিআর কি, ইন্টারেস্ট কভারেজ রেশিও। ঠিক আছে, ইফ কোম্পানি হ্যাজ অ্যাভেবিলিটি টু রিপে মোর ইন্টারেস্ট অ্যান্ড ফিক্স বার্ডেন ইট মে গো ফর মোর ডেপ্ট। ঠিক আছে, বলতে পারলাম? তাহলে যদি তোমাকে কি বলছে, যে কোম্পানির যদি অ্যাভেবিলিটি থাকে, কোম্পানির যদি সামর্থ্য থাকে লোন পেমেন্ট করার, বলতে পারলাম, ঠিক আছে, ফিক্সড বার্ডেনের ওপর, তাহলে গো ফর হচ্ছে ডেপ্ট। ঠিক আছে, ইন্টারেস্ট পে করার যদি ক্ষমতা যত বেশি হবে, যত পার্সেন্টেজটা বেশি হবে, ঠিক আছে, ইবিআইটি ডিভাইডেড বাই হচ্ছে রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, ভাগ করে তুমি পার্সেন্টেজটা দেখবে, যত বেশি পার্সেন্টেজ হবে তাহলে তুমি কি করবে, ডেপ্ট, গো ফর ডেপ্ট। ঠিক আছে, রিটার্ন অন আরওআই, তোমাকে যখন তুমি কোনো একটা প্রজেক্টে তুমি যখন ইনভেস্ট করবে, সেখানে তোমাকে দেখতে হবে বিনিয়োগের ওপর, অর্থাৎ কস্ট অফ ক্যাপিটাল থেকে যে পার্সেন্টেজটা পাচ্ছ, ঠিক আছে, সেটা যেন অতি অবশ্যই যেখানে তুমি প্রজেক্টে ইনভেস্ট করছো, ঠিক আছে, তার থেকে যেন কম হয়। বলতে পারলাম? কস্ট অফ ক্যাপিটাল যদি বেশি হয় আর রিটার্ন অন ইনভেস্টমেন্ট যদি কম হয়, তাহলে তোমার কি হবে, বা সমান হয়, তাহলে তোমার লস হবে। ঠিক আছে, কস্ট অফ ডেপ্ট, ঠিক আছে, তুমি যেখান থেকে ঋণ নিচ্ছ সেখানে কোম্পানি যেন ঋণের পরিমাণ যেন খুব বেশি না হয়ে যায়। বলতে পারলাম? তাহলে সেক্ষেত্রে কি হবে, এবং সুদের হার যেন কম হয়, তাহলে কোম্পানির সুবিধা হবে। বলতে পারলাম? ট্যাক্স রেট, ঠিক আছে, যদি আজকে তোমার যদি মনে হয় করের তুমি ধরো ট্যাক্স বেনিফিট চাইছো, তাহলে তুমি কি করবে, ঋণ নেবে, তখন তুমি ডেপ্টে যাবে। বলতে পারলাম? কেন, ডেপ্ট থেকে তুমি যে ইন্টারেস্টটা পে করছো ডেপ্টকে, সেটা হলো চার্জ অ্যাগেন্স্ট প্রফিট। ঠিক আছে, আর শেয়ার হোল্ডারদেরকে তুমি যেটা পেমেন্ট করবে সেটা হচ্ছে যে তোমার ডিভিডেন্ড, সেটা অ্যাপ্রোপ্রিয়েশন অফ প্রফিট, সেটা তুমি ট্যাক্স থেকে মাইনাস করতে পারবে না। বলতে পারলাম? তাহলে তুমি যদি ট্যাক্স বেনিফিট চাও তাহলে তুমি ডেপ্ট নেবে। বলতে পারলাম? কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল মানে কি, আজকে তোমাকে দেখতে হবে যে ইকুইটি ক্যাপিটালের পেছনে তোমাকে কত টাকা মানে তোমাকে ব্যয় করতে হবে। ঠিক আছে, অধিক পরিমাণ ঋণ করলে ইকুইটি শেয়ার হোল্ডারদের ঝুঁকি বেড়ে যায়। ঠিক আছে, সেটা তোমাকে দেখতে হবে। ঠিক আছে, ফ্লোটেশন কস্ট মানে আমি তোমাকে প্রথমেই বললাম যে শেয়ার ডিবেঞ্চার ইস্যু করার জন্য যে খরচাটা রয়েছে, দালালি খরচা দিতে হয়, প্রসপেক্টাস ছাপাতে হয়। ঠিক আছে, তো সেবি রেজিস্ট্রেশন ফিজ রয়েছে, তো এইগুলোর জন্য তোমাকে প্রচুর টাকা দিতে হয়। ঠিক আছে, সেই ফ্লোটেশন কস্টটা বিচার বিবেচনা করার পরেই তুমি ডিসিশনটা নিতে পারো। ঠিক আছে, রিস্ক, অপারেটিং রিস্ক রয়েছে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে, এবং ফাইন্যান্সিয়াল কিছু রিস্ক রয়েছে। ফাইন্যান্সিয়াল রিস্ক মানে কি, তোমাকে সুদ সময় মতন পরিশোধ করতে হবে। ঠিক আছে, আর ফিক্সড কোনটা, যেটা ভাড়া বেতন এগুলো চালিয়ে যাওয়ার জন্য, তো এটাকে রিস্কটাকে মাথায় রেখে তারপর ক্যাপিটাল স্ট্রাকচারটাকে করা উচিত। ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি এমন হওয়া উচিত যে মূলধনের পরিমাণ যে কোনো মুহূর্তে কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে। ঠিক আছে, আবার বাইব্যাকও করতে পারে। ঠিক আছে, তো ফ্লেক্সিবিলিটি হওয়া উচিত। কন্ট্রোল, যেটা শেয়ার হোল্ডারদের তুমি যদি মনে করো কন্ট্রোল যদি দিতে না চাও, তাহলে তুমি শেয়ার বেশি ইস্যু করবে না। ঠিক আছে, তাহলে তুমি ডিবেঞ্চার্স বেশি ইস্যু করবে। ঠিক আছে, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, এই ডেট টু ইকুইটি রেশিওর হচ্ছে তোমাকে কি করতে হবে, একটা রেশিও তোমাকে মেনটেন করতে হবে, যে রেশিওটা মেনটেন করলে ঠিকঠাকভাবে তুমি টাকা তুলতে হবে, সেটা 2:1, 4:1 বা 6:1। ঠিক আছে, রাখাটা হচ্ছে সেরে। ঠিক আছে, ডেট টু ইকুইটি রেশিও এই রেশিওটা হওয়া উচিত। আর শেয়ার মার্কেট থেকে তুমি কি করবে, যখন বুলিশ থাকবে তখন তুমি শেয়ার ইস্যু করবে। দেখো এগুলো তুমি আগেই পড়ে এসছো। ঠিক আছে, সেটাই এখানে দেওয়া আছে আর একবার করে। ঠিক আছে, আবার যখন বিয়ারিশ হবে তখন তুমি কি করবে, ডিবেঞ্চার্স নেবে, কেন শেয়ার তখন সেই সময় লোক শেয়ার কিনবে না, এটা আমার আগেই এক্সপ্লেন করা ছিল। এরপর কি হচ্ছে, ক্যাপিটাল স্ট্রাকচার অফ আদার্স কোম্পানি। ঠিক আছে, তোমার ধরো কম্পিটিটার, সে যে প্যাটার্নে কাজ করছে, ঠিক আছে, সে যদি মনে করে যে তার ডেপ্ট বেশি, ইকুইটি বা বোনাস ফান্ড কম, সেই প্যাটার্নটাই মোটামুটি ফলো হয়। ঠিক আছে, তো তুমি সেটাকেই অনুসরণ করবে। বলতে পারলাম যে মানে কম্পিটিটার মানে একই জাতীয় ব্যবসা একই রকমভাবেই চলে। বলতে পারলাম, কেন তাদের ঝুঁকিও একই হয়। তো আর হচ্ছে কি, পিরিয়ড অফ ফাইন্যান্সিং, তুমি যদি দীর্ঘস্থায়ী জন্য যদি তোমার যদি ফান্ডিং যদি প্রয়োজন হয়, তাহলে তুমি শেয়ার থেকে ইস্যু করবে, প্রাধান্য নেবে ফর লং টাইম, তাহলে হচ্ছে ওনার্স ফান্ড বাড়বে। আবার তোমার যদি মনে হয় যে কোম্পানির ওয়ার্কিং ক্যাপিটাল দরকার, তাহলে তুমি সেক্ষেত্রে কি করবে, তুমি হচ্ছে ব্যাংক লোন নেবে। বলতে পারলাম? তো এইভাবে তুমি নিতে পারো। আচ্ছা, এরপর টপিক আর লাস্ট দুটো টপিক রয়েছে, সেটা হলো ফিক্স ক্যাপিটাল। ফিক্স ক্যাপিটাল মানে একটু আগে আমরা জেনে গেছি, ফিক্স ক্যাপিটালকে ব্লক ক্যাপিটাল বলে। ঠিক আছে, কেন ব্লক ক্যাপিটাল বলে, এই ক্যাপিটালটা যেটা ফান্ডিংটা তোলা হয় সেটা দিয়ে জমি, প্ল্যান্ট মেশিনারি, ফার্নিচার, ঠিক আছে, এইগুলো সব স্থায়ী সম্পত্তি কেনা হয়। ঠিক আছে, এইগুলোকে নট ফর সেল, এগুলোকে ভবিষ্যতে বিক্রি করার জন্য কেনা হয় না, এগুলোকে ইউজ করার জন্য কেনা হয়। বলতে পারলাম? এবং এগুলোকে 1 বছরের মধ্যে বিক্রি করে ক্যাশে কনভার্ট করাও হয় না। ঠিক আছে, আর স্থায়ী মূলধনের উৎস হলো কি, শেয়ার, ডিবেঞ্চার্স। ঠিক আছে, লং টার্ম কোনো লোন তুমি নিয়েছো, ঠিক আছে, এগুলো হচ্ছে, বা অ্যাকুমুলেটেড প্রফিট বা রিটেন আর্নিংস, এইগুলো হয়ে গেল ক্যাপিটাল, ফিক্স ক্যাপিটাল। বলতে পারলাম? ক্যাপিটাল বাজেটিং, ক্যাপিটাল বাজেটিং মানে কি, তুমি বড় বড় অ্যাসেটস কেনার জন্য
ঠিক আছে, যে তোমার দীর্ঘমেয়াদী যে ফান্ডিং দরকার সেটা নিয়ে তুমি একটা বাজেট করছো, সেটাকে কি বলা হয়? ক্যাপিটাল বাজেটিং। ওকে, বলতে পারলাম, যেটা ফিক্স ক্যাপিটালের উপর বেস করেই হয়। ঠিক আছে, দীর্ঘমেয়াদী প্রকল্প তুমি নিচ্ছ, ঠিক আছে, তুমি লোকসান কমাতে এবং মুনাফা বাড়াতে পুরোনো প্ল্যানগুলোকে তুমি কি করবে? পরিবর্তন করতে চাইছো। ঠিক আছে, মুনাফা বৃদ্ধির জন্য ব্যবসার প্রসার ঘটাতে চাইছো। ঠিক আছে, এইগুলোই হচ্ছে ক্যাপিটাল বাজেটিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, ফিক্স ক্যাপিটাল কখন দরকার লাগে, কি কি ফ্যাক্টরস এফেক্ট করে? ধরো নেচার অফ বিজনেস, তোমার যদি ব্যবসা দু ধরনের হয়, একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কনসার্ন, যেখানে কি হয় মেশিনপত্র থাকে, প্রোডাকশন হয়, সেখানে কিন্তু ফিক্স ক্যাপিটাল বেশি দরকার লাগে। আর ট্রেডিং কনসার্ন মানে কি? তুমি বড় বাজার থেকে মাল কিনে নিয়ে এলে, নিচে তুমি বেহালা এসে বিক্রি করে দিলে, সেটাকে কি বলছে? ট্রেডিং ব্যবসা। বলতে পারলাম, তাহলে ব্যবসা দু ধরনের হয়, একটা ম্যানুফ্যাকচারিং আর ট্রেডিং। ম্যানুফ্যাকচারিংয়ে কি হয়? ফিক্স ক্যাপিটাল বেশি লাগে, আর ট্রেডিংয়ে কি হয়? ওয়ার্কিং ক্যাপিটালটা বেশি লাগে। বলতে পারলাম। আচ্ছা, স্কেল অফ অপারেশন, তোমার ব্যবসা যদি সাইজ যদি বড় হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তোমার বড় কোম্পানি হলে মূলধন বেশি লাগবে, ফিক্স ক্যাপিটাল বেশি লাগবে। আর তোমার ব্যবসা যদি ছোট হয়, তাহলে ফিক্স ক্যাপিটাল কম লাগবে। চয়েস অফ টেকনিক্স, টেকনিক্স দু ধরনের হয়, একটা হলো কি ক্যাপিটাল ইন্টেন্সিভ, আর হচ্ছে লেবার ইন্টেন্সিভ। ক্যাপিটাল ইন্টেন্সিভ মানে হলো যেখানে পুরো মেশিনের উপর নির্ভর করে। বলতে পারলাম, পুরো মেশিন, তাহলে সেখানে কি হবে? ফিক্স ক্যাপিটাল বেশি লাগবে। আর যেখানে লেবার ইন্টেন্সিভ, অর্থাৎ সেখানে নির্ভর, ঠিক আছে, লেবার বেশি কাজ করে, মেশিন, সেখানে মেশিনপত্র বেশি দরকার লাগে না, তাহলে সেক্ষেত্রে কি হয়? তাদের স্যালারির জন্য ওয়ার্কিং ক্যাপিটাল বেশি দরকার লাগে। বলতে পারলাম, দ্যাটস ওয়াই এখানে ওয়ার্কিং ক্যাপিটালটা দরকার। আর ক্যাপিটাল ইন্টেন্সিভের ক্ষেত্রে ফিক্স ক্যাপিটালটা বেশি দরকার লাগে। টেকনোলজি আপগ্রেডেশন, আজকে দেখবে যেরকম তোমার আজকে আমরা জানি মাইক্রোসফটে কি হয়, প্রজেক্ট চেঞ্জ হয়, i3, i5, i7, i9, এরকম প্রসেসরগুলো বদলাতে থাকে। ঠিক আছে, তাহলে এই প্রসেসরগুলো বদলালে কি হচ্ছে? আজকে এই প্রসেসরগুলো তো মানুষ হাতে তৈরি করে না, এগুলো সম্পূর্ণভাবে মেশিনে তৈরি হয়। তাহলে সেই মেশিনগুলোকে কি করতে হয়? বদলাতে হয়, মেশিনগুলোকে আপগ্রেডেশন করতে হয়, কেন খুব তাড়াতাড়ি এই আপগ্রেডেশনগুলো চলে আসে মার্কেটে। i3, i5, i7, i9 এরকম প্রসেসরগুলো, কম্পিউটারের যে হার্ডওয়্যারের যে প্রসেসরগুলো থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়? টেকনোলজি আপগ্রেডেশন করতে গেলে কি হবে? প্রচুর যন্ত্রপাতি ফেলে দিতে হয়, দিয়ে আবার নতুন যন্ত্রপাতি কিনতে হয়। ঠিক আছে, কেন i3 তো আর চলবেই না। ঠিক আছে, ব্যাপারটা বলতে পারলাম, i5 আর চলবে না, এবার আস্তে আস্তে আপগ্রেডেশন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? তোমার ফিক্স ক্যাপিটাল বেশি দরকার লাগে। গ্রোথ প্রসপেক্টস, তোমার যদি মনে হয় যে তুমি নতুন ব্যবসা খুলবে, ঠিক আছে, ব্রাঞ্চ বাড়াবে, ঠিক আছে, তুমি নতুন করবে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? এক্সপোর্ট ব্যবসাতে তুমি যাবে, তাহলে গ্রোথ প্রসপেক্টস থাকলে কি হবে? তোমার টাকার দরকার লাগবে, তাহলে ফিক্স ক্যাপিটাল তোমার দরকার লাগবে, কারণ নতুন ব্রাঞ্চ ফান্ড সেট আপ তৈরি করতে গেলে। ডাইভার্সিফিকেশন মানে হচ্ছে তোমার বৈচিত্র্যকরণ, যেরকম ধরো রিলায়েন্স প্রথমে অয়েলের ব্যবসা ছিল, তারপরে কি হলো? গার্মেন্টসের ব্যবসা করলো, তারপরে রিলায়েন্স ফ্রেশ, তারপরে রিলায়েন্স ডিজিটাল, রিলায়েন্সের টেলিকম, রিলায়েন্স ফিনান্স, রিলায়েন্সে আবার টিভি চ্যানেলও আছে, রিলায়েন্স আবার জু রেখেছে, আবার ভবিষ্যতে জলের ব্যবসা করবে। তাহলে রিলায়েন্স দেখো কতগুলো ব্যবসা করছে। তাহলে ডাইভার্সিফিকেশন করতে গেলে তাহলে কি হচ্ছে? সেখানে টাকার দরকার লাগবে। বলতে পারলাম, তাহলে সেই টাকাটার জন্য ফিক্স ক্যাপিটালও দরকার লাগে। ফাইন্যান্সিং অল্টারনেটিভস মানে কি? তুমি ধরো মনে করলে যে তুমি কোনো একটা ধরো তোমার একটা কোম্পানি রয়েছে, সেখানে একটা মেশিন দরকার, কিন্তু তুমি মেশিনের দাম হচ্ছে 10 কোটি টাকা, তাহলে তোমার ফিক্স ক্যাপিটাল কত লেগে যাবে? 10 কোটি টাকা একটা মেশিনে চলে যাবে। তুমি তার পরিবর্তে তুমি লিজ নিতে পারো, তুমি ভাড়া নিতে পারো, সেটা কিন্তু তুমি জমিটাও, তুমি ল্যান্ডটা না কিনে তুমি কি করলে 99 বছরের জন্য লিজ নিয়ে নিলে জমিটা, তাহলে সেক্ষেত্রে কি হয়ে গেল? তোমার ফিক্স ক্যাপিটালটা কম লাগলো, তুমি ওই ফিক্স ক্যাপিটাল টাকাটা অন্য জায়গায় ইনভেস্ট করতে পারবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? তোমার তখন ওয়ার্কিং ক্যাপিটালটা একটু বেশি লাগে, ফিক্স ক্যাপিটালটা তাহলে প্রয়োজন তখন কম হয়। বলতে পারলাম, তুমি যদি অল্টারনেটিভ বা লিজ নিয়ে নাও। ওকে, বলতে পারলাম, এগুলো কিন্তু সব ট্রিক্স রয়েছে, হ্যাঁ, কোডগুলো মনে রাখার। এরপর হচ্ছে লেভেল অফ কোলাবোরেশন। অনেক সময় কি হয়? একটা ব্যাংকের সঙ্গে কোলাবোরেট করে নিয়েছে, ঠিক আছে, তাহলে কি হচ্ছে? ধরো এসবিআই একটা জায়গায় এটিএম মেশিন বসালো, সেখানে আর কি হলো? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে বসাতে হলো না, ইউকো ব্যাংকে বসাতে হলো না, কানাড়া ব্যাংকে বসাতে হলো না, কেন? কোলাবোরেশন করে নিয়েছে, বলে তোমার এটিএম থেকে ওরা আমার কাস্টমাররাও টাকা তুলতে পারবে। আবার আরেকটা জায়গায় কানাড়া বসালো, আর দ্যাট ইজ হচ্ছে কোলাবোরেশন। তাহলে কি হলো? এই যে একটা জায়গা নেওয়া, তার একটা সেট আপ তৈরি করা, মেশিন বসানো, এই খরচাটা কি হলো? কোম্পানি বেঁচে গেল। যেরকম ধরো বাটার খাদিমস, ধরো বাটা একটা মেশিন বসিয়েছে, যে মেশিন দিয়ে কি হয়? 10,000 পিস জুতো তৈরি হয় মাসে, ঠিক আছে, কিন্তু বাটা প্রোডাকশন করতে পারে হচ্ছে বাটার চাহিদা অনুযায়ী প্রোডাকশন হয় হচ্ছে ধরো 7,000, তাহলে 3,000 ইউনিটস তৈরি হচ্ছে না। খাদিমস বললো যে আমার দরকার জুতো, তাহলে তুমি কি করো? তোমার মেশিনটাকে আমার সাথে কোলাবোরেশন করো না, তোমার যে 3 দিন মেশিনটা ইউজ হবে না, সেই 3 দিন আমি তাহলে কি করবো? জুতো বানাবো। তাহলে খাদিমসকে ওই মেশিনটা কিনতে হলো না। ঠিক আছে, আবার বাটার ক্ষেত্রে কি হয়ে গেল? কিছুটা ক্যাশ ইনফ্লো হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে? ওয়ার্কিং ক্যাপিটালটা বেশি লাগছে খাদিমসে, কিন্তু ফিক্স ক্যাপিটালটা কম লাগছে। এরপর হলো ডিস্ট্রিবিউশন অফ চ্যানেল, অর্থাৎ যদি ম্যানুফ্যাকচারার ডাইরেক্ট যদি ভোক্তার কাছে, অর্থাৎ কাস্টমারের কাছে ডিরেক্ট যদি গুডসটাকে পৌঁছে দিতে চায়, অর্থাৎ যদি মনে করে যে আমি ম্যানুফ্যাকচারিং কনসার্ন, আমি কি করব? কাস্টমারকে ডাইরেক্ট বিক্রি করব, আমি মাঝখানে কোনো মিডিল ম্যানকে রাখবো না, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? শোরুম সেট আপ করতে হবে, লেবার নিতে হবে, ঠিক আছে, বিভিন্ন স্টেটে গিয়ে জমি অ্যাকুইজিশন করতে হবে, তার ফলে কি হবে? তখন ফিক্স ক্যাপিটাল বেশি লাগবে। তাহলে সেক্ষেত্রে যদি মিডিল ম্যান যদি না থাকে, ম্যানুফ্যাকচার যদি কাস্টমারকে যদি ডাইরেক্ট ডিস্ট্রিবিউশন চ্যানেলটা যদি ডিরেক্ট হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে ফিক্স কস্টটা বেশি লাগবে। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পেরে গেছো? তো চলো আমরা লাস্ট টপিক সেটা দেখে নেবো, সেটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল।
ওয়ার্কিং ক্যাপিটালের আগেও আমরা পড়ে এসেছি, সেটা হলো চলতি মূলধন। অর্থাৎ আমাদের যে একটা ব্যবসা চালাতে গেলে কাঁচামালের দরকার লাগে, মজুদ পণ্য, বিলস রিসিভেবল, দেনাদার মানে যে ডেটার্স, এবং কত নগদ অর্থ নিজের হাতে রাখবো, ব্যাংকে কত টাকা রাখবো, এটাই হলো কি ওয়ার্কিং ক্যাপিটাল। চক্র কাজ করে, সেই চক্রটা কি হলো, নগদ অর্থ অর্থাৎ ক্যাশ টাকা দিয়ে তুমি কাঁচামাল বাই করলে, সেখান থেকে ওয়ার্কিং প্রোগ্রেস, তুমি র মেটেরিয়ালসটাকে বানাচ্ছ, সেটা ফিনিশ গুডসে ট্রান্সফার হলো, সেটাকে তুমি সেল করলে, সেটা তুমি ধারে বিক্রি করছো ডেটার্সকে, এবং ভবিষ্যতে ডেটার্সের কাছ থেকে আবার টাকা পেলে, আবার এই নগদ অর্থ দিয়ে তুমি আবার কাঁচামাল বাই করলে। তো এই যে সার্কেলটা, এই সার্কেলটা যদি লং হয়, মানে যদি এটা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে তোমার ওয়ার্কিং ক্যাপিটালটা বেশি লাগবে। আর যদি এই সাইকেলটা যদি কম পিরিয়ডের জন্য হয়, অর্থাৎ তুমি তাড়াতাড়ি করে র মেটেরিয়ালস অ্যাকুইজিশন করতে পারলে, তোমার তাড়াতাড়ি করে মেটেরিয়ালসটাকে তুমি ফিনিশ গুডসে ট্রান্সফার করলে, তুমি ডেটার্সকে কম পিরিয়ড দিলে, ঠিক আছে, লিবারেল হলে না অতটা, তাহলে সেক্ষেত্রে তোমার কম টাকা লাগবে। বুঝতে পারলাম ওয়ার্কিং ক্যাপিটালটা। তো নেট ওয়ার্কিং ক্যাপিটাল কাকে বলছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল হলো যখন কারেন্ট অ্যাসেটস, তুমি মাথায় রাখো কারেন্ট কথার অর্থ হলো যে অ্যাসেটস থেকে আমি 1 বছরের মধ্যে টাকা পাবো, উইদিন 1 ইয়ার টাকা পাবো, তাকে কারেন্ট অ্যাসেটস বলা হয়। আর যে লাইবিলিটি আমাকে উইদিন 1 বছরের মধ্যে পেমেন্ট করতে হয়, সেটাকে কি বলা হয়, কারেন্ট লাইবিলিটি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো। তাহলে কারেন্ট অ্যাসেটস থেকে যদি কারেন্ট লাইবিলিটি যদি আমরা বাদ দিই, তাহলে যেটা থাকে সেটাকে কি বলা হয়, নেট ওয়ার্কিং ক্যাপিটাল। ওকে, বুঝতে পারলাম। এই নেট ওয়ার্কিং ক্যাপিটালের গুরুত্ব কি কি, তুমি হাতে দেখো কত টাকা ক্যাশ রাখবে, ব্যাংকে কত টাকা রাখবে, ঠিক আছে, মার্কেটেবল সিকিউরিটিস, অর্থাৎ যে সিকিউরিটিস, তুমি বলে স্যার সিকিউরিটিস তো স্যার লং টার্মেতে আসে, স্যার এটা তো ফিক্স ক্যাপিটাল। ঠিক বলেছো, সিকিউরিটিস মানে হলো ইকুইটি শেয়ার, প্রেফারেন্স শেয়ার, ডিবেঞ্চার্স, এদেরকেই সিকিউরিটিস বোঝায়। কিন্তু কিছু সিকিউরিটিস থাকে যেটাকে তুমি সঙ্গে সঙ্গে মার্কেটে নিয়ে গেলে তুমি এনক্যাশ করতে পারবে, এগুলোকে মার্কেটেবল সিকিউরিটিস বলে। বুঝতে পারলাম। তাহলে সেগুলোকে কারেন্ট অ্যাসেটসের মধ্যে রাখা হয়। বিলস রিসিভেবল, ডেটাস, ঠিক আছে, ফিনিশ গুডস, ওয়ার্কিং প্রোগ্রেস, র মেটেরিয়ালস, প্রিপেড এক্সপেন্সেস, দিস আর দ্য কারেন্ট অ্যাসেটস। বুঝতে পারলাম। তো এই কারেন্ট অ্যাসেটস, ব্যবসার তারল্য বা লিকুইডিটি কেন রাখা হয়? নাম্বার 1, দৈনন্দিন খরচা মেটাতে হবে, তোমার লেবারকে পেমেন্ট করতে হবে, স্যালারি দিতে হবে, ওয়েজেস দিতে হবে, রেন্ট দিতে হবে, ইলেকট্রিসিটি দিতে হবে, ঠিক আছে, চলতি দায় তোমাকে পেমেন্ট করতে হবে, ইন্টারেস্ট পে করতে হবে, ঠিক আছে, ক্যাশ ডিসকাউন্ট দিয়ে তুমি টাকা তুলতে হতে পারে, তোমার টাকা দরকার, তুমি ডিসকাউন্ট দিয়ে দিলে, দিয়ে টাকা তুলে নিলে। তো দ্যাটস ওয়াই তোমার লিকুইডিটি খুব দরকার লাগে, ঠিক আছে। যদি কোনো অপরচুনিটি আসে বাজারে, তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করতে হবে, সেটাকে গ্র্যাব করার জন্য তোমার হাতে টাকা থাকা দরকার, লিকুইডিটি থাকা দরকার, এবং প্রোডাকশনটাকে কন্টিনিউয়াস রাখার জন্য, অর্থাৎ নিরবিচ্ছিন্ন রাখার জন্য বা বজায় রাখার জন্য তোমার কিন্তু লিকুইডিটি দরকার পড়বে। বলতে পারলাম। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ওয়ার্কিং ক্যাপিটাল বলছে কি কি ওপর ডিপেন্ড করে, যেটা কি হবে। নাম্বার 1 হচ্ছে নেচার অফ বিজনেস, এটা আমরা আগেই পড়েছি, ম্যানুফ্যাকচারিং কনসার্ন, ট্রেনিং কনসার্ন আর সার্ভিস কনসার্ন। সেখানে কিন্তু 3টে জায়গায় একই রকম কিন্তু তোমার ওয়ার্কিং ক্যাপিটাল লাগে না, এটা কিন্তু তোমরা ফিক্স ক্যাপিটালই তোমরা দেখে এসছো। স্কেল অপারেশন কি, যদি ব্যবসা বড় হয় তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগবে, ব্যবসা ছোট হলে ওয়ার্কিং ক্যাপিটাল কম লাগবে। বিজনেস সার্কেল কি, আজকে বিজনেসে যদি বুম টাইম চলে, অর্থাৎ বিজনেসে যদি খুব ভালো দারুণ সেল হয়, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগবে। আর ব্যবসা যদি তোমার ডিপ্রেশনে চলে, তাহলে অর্থাৎ ব্যবসা যদি মন্দা চলে, তাহলে সেক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল কম লাগবে, ঠিক আছে। আবার যখন বুম হবে তখন ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগবে। তো এটাকে বিজনেস সাইকেল বলে, ঠিক আছে। সিজনাল ফ্যাক্টর কি, আজকে কিছু কিছু প্রোডাক্ট সিজন অনুযায়ী কি হয়, চাহিদা বাড়ে, তাহলে সেই সময় কি হয়, কাঁচামাল প্রচুর দরকার লাগে, লেবারকে বেশি রিক্রুট করতে হয়, তখন ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগে। যেমন হচ্ছে ধরো কেক বিজনেস উইন্টারে কি হয়, প্রচুর কেক তৈরি হয়, সেখানে র মেটেরিয়ালস বেশি লাগে, লেবার বেশি লাগে, ঠিক আছে, বলতে পারলাম। তো সেখানে কি হচ্ছে, ওয়ার্কিং ক্যাপিটাল সেই সময় বেশি লাগবে। জাস্ট লাইক উলেন ড্রেস যেগুলো থাকে, ঠিক আছে, শীতের পোশাক, সেগুলো কি হচ্ছে, যখন শীতকাল আসে তখন কি হয়, ডিমান্ডটা বেড়ে যায়, তাহলে তার আগে থেকে ওয়ার্কিং ক্যাপিটালটা বেশি লাগবে প্রোডাকশনের জন্য। তো সিজনালের উপরে ওয়ার্কিং ক্যাপিটালটা ডিপেন্ড করে। প্রোডাকশন সাইকেল, তুমি কাঁচামাল থেকে যখন তুমি ওটাকে ফিনিশ গুডসে, অর্থাৎ র মেটেরিয়ালস টু ফিনিশ গুডস করতে তোমার যদি দীর্ঘ সময় লেগে যায়, মানে বেশি সময় লেগে যায়, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগবে। আর তুমি যত তাড়াতাড়ি ফিনিশ গুডসে কনভার্ট করতে পারবে, ওয়ার্কিং ক্যাপিটাল কম লাগবে। তো এটাকে প্রোডাকশন সাইকেল বলে। বলতে পারলাম। ক্রেডিট অ্যালাউড, তুমি কি করলে, লিবারেল ক্রেডিট পলিসি নিলে। তুমি বলে স্যার লিবারেল ক্রেডিট পলিসি মানে কি, তোমার কম্পিটিটর আছে, তুমি দেখছো কম্পিটিটর অন্য ডেটার্সদেরকে 1 মাস দিচ্ছে, তোমাকে ব্যবসা থাকার জন্য তুমি কি করলে, তাদেরকে 6 মাস ক্রেডিট পিরিয়ডে অ্যালাউ করে দিলে, যে ঠিক আছে তুমি এখন আমার কাছ থেকে মাল নাও, 6 মাস পরে দেবে। তাহলে কি হলো, তোমার কাছে ক্যাশ ইনফ্লোটা কমে যাবে, তার ফলে কি হবে, তোমার ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগবে। তাহলে তুমি যদি লিবারাল হও, আজকে কম্পিটিটরকে ডাউন করার জন্য তুমি যদি ক্রেডিট পলিসি যদি বেশি দিনের জন্য যদি ক্রেডিট ডেজ অ্যালাউ করো ডেটার্সকে, তাহলে সেক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটালটা বেশি লাগছে। বলতে পারলাম। আর ক্রেডিট অ্যাভেল্ড, ধরো ক্রেডিটার্স আবার উল্টো, তোমাকে কি করলো বলে 6 মাস তোমাকে টাকা দিতে হবে না, তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার টাকার মানে খরচা আউটফ্লো হবে না, সেক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল কম লাগবে। কিন্তু তোমাকে যদি ক্রেডিটার্স যদি বলে যে না ক্যাশেই মাল কিনতে হবে বা উইদিন 1 মান্থ তোমাকে পেমেন্ট করতে হবে, তাহলে সেক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটাল তোমার বেশি লাগবে। বলতে পারলাম। তো এটাকে ক্রেডিট অ্যাভেল্ড বলে। অপারেটিং এফিসিয়েন্সি, আজকে যারা কাজ করছে তারা যদি খুব দক্ষতার সাথে কাজ করে, তাদের যদি ওয়েস্টেজ যদি কম হয়, ঠিক আছে, তারা যদি সময় ওয়েস্টেজ বা র মেটেরিয়ালস ওয়েস্টেজ যদি কম করে, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওয়ার্কিং ক্যাপিটাল কম লাগবে। কিন্তু আজকে যদি ঢিলেমা দিয়ে কাজ করে, আজকে একদিনের কাজ যদি 5 দিন লাগিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে। ঠিক আছে, বলতে পারলাম। তাহলে এফিসিয়েন্সি হলে বা ওয়েস্টেজ কম হবে, এফিসিয়েন্সি হলে ওয়েস্টেজ কম হলে ওয়ার্কিং ক্যাপিটাল কম লাগবে। অ্যাভেবিলিটি অফ দ্য র মেটেরিয়ালস পেতে গেলে তোমার যদি অনেক দূর থেকে আনতে হয়, যদি ঠিক সময় যদি না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার খরচাটা ওয়ার্কিং ক্যাপিটালটা কি হবে, বেশি লেগে যাবে। ঠিক আছে।
গ্রোথ প্রসপেক্টস, তোমার যদি ব্যবসা যদি গ্রোথ প্রসপেক্টস থাকে তাহলে তুমি সেক্ষেত্রে কি হবে, তোমার ওয়ার্কিং ক্যাপিটাল বেশি লাগবে। ঠিক আছে, কেন তোমাকে নতুন ব্যবসা বানাতে হবে, এক্সপোর্টের ব্যবসা করতে হবে, তোমাকে নতুন প্রোডাক্ট তুমি মার্কেটে লঞ্চ করতে চাইছো, তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল তোমার বেশি লাগবে। ঠিক আছে, আর যদি গ্রোথ প্রসপেক্টস যদি না থাকে তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল কম লাগবে। লেভেল অফ কম্পিটিশন, তোমাকে কম্পিটিশন যেটা আমি একটু আগে বলছিলাম, লিবারেল ক্রেডিট পলিসি, তুমি যদি মনে করো যে কম্পিউটারকে হার মানাবে তাহলে তোমাকে কি করতে হবে, লিবারেল ক্রেডিট পলিসি দিতে হবে, ডেটার্সদেরকে বেশি সময় দিতে হবে, তাহলে সেক্ষেত্রে ওয়ার্কিং ক্যাপিটালটা বেশি লাগছে। ঠিক আছে, আর আদারওয়াইজ নাহলে ওয়ার্কিং ক্যাপিটালটা কম লাগতো। ইনফ্লেশন, সমস্ত জিনিসপত্রের দাম, সেটা হচ্ছে কাঁচামাল, লেবার, এই সমস্ত কিছুর দাম যদি বেড়ে যায় সেটাকে ইনফ্লেশন বলে, মানে মুদ্রাস্ফীতি, সব কিছুর দাম বেড়ে গেল। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার র মেটেরিয়ালস আরো কস্টলি হয়ে যাবে, লেবারকে আরো বেশি পেমেন্ট দিয়ে তোমাকে কাজ করতে হবে, তার ফলে কি হবে, ওয়ার্কিং ক্যাপিটালটা তোমার বেশি লেগে যাবে। টেকনোলজি, তোমার যদি মনে হয় যে, আমরা এর আগেও পড়েছি যে লেবার ইন্টেন্সিভ হয় আর মেশিন ইন্টেন্সিভ হয়, যেটা লেবার ইন্টেন্সিভ যদি তোমার উৎপাদন ব্যবস্থা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ওয়ার্কিং ক্যাপিটাল তোমার বেশি লাগবে। ঠিক আছে, তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরে গেছো 13টা পয়েন্ট। চলো লাস্ট যে টপিকটা রয়েছে সেটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল এবং ফিক্স ক্যাপিটালের মধ্যে পার্থক্য। তাহলে ফিক্স ক্যাপিটাল আর ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে পার্থক্যটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই পার্থক্যটা তোমরা একবার নিজেরা চোখ বুলিয়ে নিও। ঠিক আছে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। তোমাদের এক্সামের জন্য অল দ্য বেস্ট, তোমাদের এক্সাম খুব ভালো হোক। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে